সবাই কি স্ক্রিন আর অডিও ভিডিও দুটো ক্লিয়ার? সুস্মিতা, বিমল সরকার, অডিও ভিডিও ক্লিয়ার কিনা একবার বলো, তাহলে শুরু করবো। স্যার ক্লিয়ার আছে স্যার, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ স্যার ক্লিয়ার। এক মিনিট ধরে তো একদম রিকোয়েস্ট পাঠিয়ে একবার এনরোলটা দিয়ে দিই। অডিও ভিডিও ক্লিয়ার, রিপ্লাই করো। হ্যাঁ স্যার ক্লিয়ার। আগে যারা পরে জয়েন করেছিলে 8টা ক্লাস, অ্যাকচুয়ালি 9টা ক্লাস হয়েছে আমাদের, সবগুলো ক্লাস কি তোমরা একবার করে দেখে নিয়েছো? আজকে ইরিগেশন আমাদের 9 নম্বর ক্লাস, 8 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো কি তোমরা দেখে নিয়েছো রেকর্ডিং গুলো? নাহলে কিন্তু বোঝা মুশকিল হয়ে যাবে। কেন এবারে আমরা একটু ইরিগেশনের পার্ট ছেড়ে ক্যানেলের দিকে যাব আজকে, এরপরে কিন্তু হাইড্রোলজির দিকে চলে যাব। তো যারা যারা দেখোনি তারা তারা দেখে নিও, ঠিক আছে? আর যার যেখানে অসুবিধা হবে মাইক্রোফোনটা অন করে কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে বলবে, ওকে? আজকে খুব ভালো ভালো এমসিকিউ গুলো নিয়ে এসেছি, কিছু থিওরিও করাবো, চাপ নেওয়ার দরকার নেই। চলো, অনেকটাই সময় হয়ে গেছে, শুরু করি। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো। আচ্ছা, শিল্পা একবার কি গ্রুপে মেসেজ করেছে, কেউ একজন হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখে বলে দাও তো যে লাইভ ক্লাস চলছে, আমাদের যে ব্যাচের গ্রুপটা রয়েছে, সি ব্যাচ 1। আজকে আমরা ক্যানেল ইরিগেশন সিস্টেমের সম্পর্কে একটু জানবো। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? প্রত্যেকটা এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? দেখো, ক্যানেল ইরিগেশন সিস্টেম বলতে কি বোঝায়? ক্যানেল দিয়ে আমরা যদি ইরিগেশন করি তাহলে সেটাকে আমরা কি বলবো? ক্যানেল ইরিগেশন সিস্টেম। কিন্তু সেটা কিরকম? ধরো এই একটা আমাদের পেরিনিয়াল রিভার, এই একটা পেরিনিয়াল রিভার এইভাবে বইছে, ঠিক আছে? এটা হচ্ছে রিভার, পেরিনিয়াল রিভার। ধরো গঙ্গা, গঙ্গা নদী এইভাবে কিন্তু বইছে। বইতে বইতে আমাদের জলের দরকার, ক্যানেল করে আমাদেরকে চাষির চাষযোগ্য জমিতে জলটা নিয়ে যেতে হবে। তার জন্য আমরা কি করলাম না, এখানটায় আমরা কি করলাম, স্ট্রাকচার তৈরি করে দিলাম। এই যে স্ট্রাকচারটা কয় প্রকারের হয় বলো তো? আগের ক্লাসে করানো হয়েছে, কয় প্রকারের হয় বলো? 2 প্রকারের হয়। একটা কি, একটা আমরা প্রথম যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ড্যাম, আর একটা হচ্ছে কি ব্যারেজ বা ওয়ার, তাই তো? এই দুটো স্ট্রাকচার হয়। ড্যাম বলতে কি বোঝায়? ড্যাম হচ্ছে জলটাকে স্টোর করবে না, মানে এই যে জলটা এখানটা যে আসছে, আলাদা কালি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে গঙ্গা নদী থেকে জলটা এইভাবে আসছে, আসার পর ডাইরেক্টলি জলটাকে এইভাবে কি করবে, ডাইভার্ট করে দেবে। এইখানটা কিন্তু জলটাকে স্টোর করবে না, সেটাকেই আমরা কি বলি, ড্যাম। আর ব্যারেজ বা ওয়ার কি, ব্যারেজ বা ওয়ার হচ্ছে এইভাবে জলটা আসছে, আসার পরে এই যে জায়গাটা যেখানটা আমি হ্যাচ করছি দেখো, এইখানটা জলটাকে স্টোর করবে, স্টোর করার পর কিন্তু এইভাবে ডাইভার্ট করে ক্যানেল দিয়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে ব্যারেজ বা ওয়ার কে আমরা কি বলতে পারি? কি বলতে পারি বলো, অ্যান্সার দাও। স্টোরেজ স্ট্রাকচার বলতে পারি কিনা? ব্যারেজ বা একে আমরা কি বলতে পারি? স্টোরেজ স্ট্রাকচার। আর ড্যাম হয়ে যাচ্ছে কি, নন স্টোরেজ স্ট্রাকচার। এইটুকু ক্লিয়ার কিনা বলো? রিপ্লাই করো, নাহলে বুঝতে পারবো না তোমরা মানে ইয়ে থাকছো কিনা। ড্যাম আর ব্যারেজ বা ওয়ার এই জিনিসটা ক্লিয়ার কি? স্যার আর বলুন তো, ক্লিয়ার হয় না স্যার। এইটা হচ্ছে আমাদের রিভার, ঠিক আছে? ডেফিনেটলি এটাকে আমাদের পেরিনিয়াল রিভার হতে হবে। পেরিনিয়াল রিভার বলতে এখানটায় সারা বছর আমাদের জল থাকে, যেমন গঙ্গা, গঙ্গাতে জল কিন্তু শুকায় না, সেখানে কিন্তু সারা বছর জল থাকে, ঠিক আছে? তো এইরকম একটা রিভার, রিভার এইভাবে বইছে, এইভাবে বইছে, বইতে বইতে আমাদের ক্যানেল করে জলটাকে চাষির চাষযোগ্য জমিতে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা কি করলাম, এইখানটা আমরা কি করলাম, স্ট্রাকচার দিয়ে দিলাম। যে স্ট্রাকচার দিয়ে দেওয়া মানে কি, এইখানটাকে জলটা বাঁধের মতো হয়ে গেল, মানে এরপরে কিন্তু এখান থেকে আমরা ডাইভার্ট করতে পারবো। এই যে স্ট্রাকচারটা করলাম, এটা 2 প্রকারের বা ওয়্যার।
ড্যাম মানে কি? ড্যাম মানে হচ্ছে এই যে জলটা আসছে, জলটাকে নিয়ে আসার পর ডিরেক্টলি এখান থেকে এইভাবে কিন্তু আমরা ডাইভার্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে ড্যাম। মানে এই যে গোল যে কালারটা দিয়েছি এইখানটা হচ্ছে জল স্টোর করছে, কিন্তু ড্যামের ক্ষেত্রে এখানটা কিন্তু জল স্টোর করছে না, ডাইরেক্টলি জলটাকে কি করছে, ডাইভার্ট করে দিচ্ছে, সেটাকে আমরা ড্যাম বলছি। এর মানে কি, ড্যাম হচ্ছে নন স্টোরেজ স্ট্রাকচার। আর ব্যারেজ বা ওয়ার কি, এই যে জলটা আসছে, জলটা আসার পর এইখানটা জলটা স্টোর হচ্ছে, স্টোর হওয়ার পর জলটাকে এইভাবে ডাইভার্ট করছে, তাহলে ব্যারেজ বা ওয়ার হয়ে যাচ্ছে কি, স্টোরেজ স্ট্রাকচার। বোঝা গেছে? সুস্মিতা বুঝতে হ্যাঁ পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের কি, ক্যানেল ইরিগেশন সিস্টেম। এই যে ক্যানেল যে ডিজাইনটা করা হয়, ক্যানেল যেটা আমরা ডিজাইন করি, সেটা কিন্তু দু রকমের প্রকারে ডিজাইন করি। একটা হচ্ছে কি অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট করে, আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজাইন। ঠিক আছে, ডিজাইন, সেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে আসবো। ঠিক আছে, দেখো কিরকম হয়, ক্যানেলের কিছু ক্রস সেকশন রয়েছে, তার মাঝখানে কিন্তু ক্যানেল যে ক্রস সেকশন আমরা 3টে জোনে করি। ঠিক আছে, সর্বপ্রথম একটা জোন, সেই জোনটা হচ্ছে কি, না সেটা হচ্ছে কি ফিলিং জোন, যেটাকে আমরা কি বলি, ফিলিং, ফিলিং জোন। সেটা কি ফিলিং জোন বলতে কি বোঝায়, সোজা পাতি বাংলায় যদি আমরা বুঝতে চাই তাহলে মাটির উপরে হবে। মানে কিরকম, না ধরো এইটা রয়েছে আমাদের গ্রাউন্ড লেভেল, মাটি রয়েছে, এর উপরেই স্ট্রাকচারটা হবে, সেটা কিরকম, না দেখো এইরকম ভাবে আসবে, এইরকম যদি হয় এটাকে আমরা কি বলি, ফিলিং জোন, মানে মাটির উপরে কিন্তু আমরা ক্যানেলটাকে করছি। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলছি, ফিলিং জোন। ঠিক আছে, এক্ষেত্রে কি হয় না, ফুল সাপ্লাই লেভেলটা কি হয়, দেখো এর উপরের দিক থেকেই কিন্তু পুরো সাপ্লাইটা হয়ে যাচ্ছে, তাহলে ফুল সাপ্লাই লেভেলকে আমরা এফএসএল লিখবো, ব্যালেন্স লেভেল লিখবো, মানে এখানটায় ব্যালেন্স থাকছে, তার সারফেস লেভেল, মানে এইটাই তো আমাদের হচ্ছে ন্যাচারাল সারফেস লেভেল, যেটাকে আমরা এনএসএল বলি। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে এই কন্ডিশনটা আমাদের হয়, এই কন্ডিশনটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এই যে কন্ডিশনটা। ঠিক আছে, কেন এখান থেকে তোমাকে আসবে, এই যে ফিলিং জোন বা মাটির উপরে যে ক্যানেলের ক্রস সেকশনটা হচ্ছে, সেখানে তোমার ব্যালেন্স লেভেল, না ন্যাচারাল সারফেস লেভেল, না ফুল সাপ্লাই লেভেল, কোনটা বড় হয়? তাহলে এর ক্ষেত্রে কি হয় না, ফুল সাপ্লাই লেভেল বড়, তারপরে বিএল হয়, তারপর হচ্ছে তোমার ন্যাচারাল সারফেস লেভেলটা কি হয়, ছোট হয়। ঠিক আছে, এটা হয়ে গেল এক রকমের আমাদের ক্রস সেকশনের সিস্টেম ক্যানেলের। দ্বিতীয়ত যেটা, সেটা হয়ে যাচ্ছে কি না, সেটা হচ্ছে তোমার পার্সিয়ালি কাটিং এন্ড ফিলিং, মানে কিছু আমরা মাটি কাটিং করব এবং কিছু ফিলিং করব, দিয়ে আমরা একটা ক্যানেলে ক্রস সেকশন করব। সেটা হচ্ছে কি না, মাটির উপরেও হবে না, মাটির নিচেও হবে না, কিছুটা মাটির উপরে হবে আর কিছুটা মাটির নিচে হবে। ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি, পার্সিয়ালি কাটিং এন্ড ফিলিং। মানে তাহলে তার যে ডায়াগ্রামটা কিরকম আমরা লিখবো, না ধরো এই রয়েছে আমাদের গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, কিছুটা মাটির নিচে হবে, মানে এই পোর্শনটা আমি কি করলাম, মাটির নিচে করলাম, এবং কিছুটা মাটির উপরে হবে, মানে এই পোর্শনটা আমি কি করলাম, মাটির উপরে করলাম। বোঝা গেছে? তাহলে এখানটা কি করলাম, কাটিং করলাম, আর এই পোর্শন দুটোতে আমরা কি করলাম, ফিলিং করলাম। অবশ্যই ক্যানেলটা সবসময় ট্রাপিজয়েডাল শেপের হয়। ঠিক আছে, সেই জন্য এইরকম শেপ আমাদের চলে এলো। তাহলে এটাকে আমরা কি বলবো, না পার্সিয়ালি কাটিং, কাটিং এন্ড ফিলিং, কাটিং এন্ড ফিলিং মানে কিছুটা মাটির নিচে। দেখো কিছুটা মাটির নিচে বলতে কোনটাকে বোঝাচ্ছে, যে এই যে পার্টটা, এই যে এটা আলাদা কালি নিয়ে নিচ্ছি যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পার্টটা, এই পার্টটা আমাদের কি হলো, মাটির নিচে হলো, এটা হচ্ছে মাটির নিচে। আর এইটা হচ্ছে কি মাটির উপরে, এটা মাটির উপরে কেন, এই যে লেভেলটা এটা হচ্ছে কি আমাদের জিএল গ্রাউন্ড লেভেল। কিন্তু উপরের ডায়াগ্রামটা দেখো, এটা ছিল জিএল, কিন্তু সেখানে কিন্তু পুরো সিস্টেমটাই দেখো মাটির উপরে ছিল, তাই সেটাকে আমরা কি করছিলাম, ফিলিং জোন। আর উপরে এবং কিছুটা মাটির নিচে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো এই যে জিএল যেটা আমি বললাম, সেটাকে আমরা কি বলি, এই যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা কি বলছি, তোমার ন্যাচারাল সারফেস লেভেল। তাই তো, এটা হচ্ছে কি ন্যাচারাল সারফেস লেভেল, আর এটা হয়ে যাচ্ছে কি ব্যালেন্স লেভেল, আর এটা হচ্ছে কি তোমার ফুললি সাপ্লাই লেভেল। তাহলে এক্ষেত্রে কিরকম হয়, এই যে ফুললি সাপ্লাই লেভেলটা বড় হয়ে যাবে, ফুললি সাপ্লাই লেভেলটা বড় হবে, তারপরে কি আসছে, এই আমাদের এনএসএল মানে ন্যাচারাল সারফেস লেভেল, ন্যাচারাল সারফেস লেভেল, তারপরে এই ব্যালেন্স লেভেল বিএল। তাহলে এই যে পার্সিয়ালি কাটিং এন্ড ফিলিং এর ক্ষেত্রে ফুল সাপ্লাই লেভেলটা বড় হয়, তারপরে তোমার এনএসএল থাকবে মানে ন্যাচারাল সাপ্লাই, তোমার সারফেস লেভেল, তারপরে ব্যালেন্স লেভেল। এই দুটো কন্ডিশন বোঝা গেছে কি, এই কন্ডিশন আর এই কন্ডিশন, বলো বোঝা গেছে কিনা, রিপ্লাই করো। স্যার বোঝা গেছে? আরেকবার বলে দিন।
কোনটা বলবো বলো, ওই ফিলিংটা বলবো না পার্সিয়ালি কাটিং এন্ড ফিলিং বলবো? স্যার পার্সিয়ালি কাটিং এন্ড ফিলিংটা বলে। দেখো, পার্সিয়ালি কাটিং এন্ড ফিলিং মানে কিছুটা মাটি আমরা কাটিং করছি এবং কিছুটা মাটি আমরা ফিলিং করছি। দেখো সেটা কিরকম না, এই যে রয়েছে আমাদের গ্রাউন্ড লেভেল, মানে হচ্ছে কি তোমার ন্যাচারাল সারফেস লেভেল মানে NSL। কিছুটা মাটি আমরা কি করছি না কাটিং করছি। কাটিং করা মানে কি নিচের দিকে হবে, মানে এটা ব্যালেন্স পোর্শনে চলে যাচ্ছে। এবং কিছুটা ফিলিং করছি। ফিলিং করা মানে কি মাটির নিচে কি ফিলিং করা হয়? করা হয় না, সবসময় মাটির উপরে ফিলিং করা হয়। তাহলে মাটির উপরে কিছুটা আমরা ফিলিং করছি, মানে এইরকম দেখো, এইরকম হয়ে গেলো, এটা আমরা ফিলিং করলাম। তাহলে এইটা আমরা ফিলিং করলাম, এই জোনটা আমরা ফিলিং করলাম, এবং এই যে নিচে যে জোনটা দেখো এইটাকে আমরা কি করলাম কাটিং করলাম। এইরকম শেপে যদি হয় তাহলে সেটাকে আমরা পার্সিয়ালি কাটিং এন্ড ফিলিং বলবো। তাহলে এই যে মিড পয়েন্ট এইটা হচ্ছে আমাদের কি তোমার ন্যাচারাল সারফেস লেভেল, আর নিচে যে কাটিং হয়ে গেল এটা হচ্ছে ব্যালেন্স লেভেল। তাহলে ফ্লো সারফেস লেভেলটা উপরে থাকছে, তাহলে এই ফ্লো সারফেস লেভেলটা বড় হয়ে যাচ্ছে। তারপরে মাঝখানে কি থাকছে ন্যাচারাল সারফেস লেভেল, সেটা হয়ে গেল মিডিলে। আর ব্যালেন্স লেভেলটা নিচে, মানে সব থেকে ছোট হয়ে যাবে ব্যালেন্স লেভেল। এখান থেকে যে প্রশ্ন আসবে পার্সিয়ালি কাটিং এন্ড ফিলিং মানে অর্ধেক মাটি নিচে অর্ধেক মাটির উপরে যে কন্ডিশনটা হয়, সেক্ষেত্রে সব থেকে বড় কোনটা হয়? তোমার ন্যাচারাল সারফেস লেভেল বড় হয় না ব্যালেন্স লেভেল হয় না ফুল সাপ্লাই লেভেল? তাহলে আমাদের কি বলতে হবে? ফুল সাপ্লাই লেভেলটা বড় হয়। ক্লিয়ার? বলো এবারে। হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এরপরে আমরা যাব যেটা সেটা হচ্ছে কি পুরোটাই কি হবে মাটির নিচে হবে। তাহলে সে ডায়াগ্রামটা বলতে কি এটা হচ্ছে কি আমাদের কি হয়ে গেল ন্যাচারাল সারফেস লেভেল। তাহলে পুরোটা যেহেতু মাটির নিচে তাহলে আমাদের কি হবে এইরকম কন্ডিশনে চলে আসবে, তাই তো এইরকম কন্ডিশন আসবে। তাহলে এটাকে আমরা কি বলবো? ফুল কাটিং, তাই তো। পুরোটাই কাটিং, মাটির উপরে কোনো গল্পই নেই, যা কিছু গল্প সবকিছু মাটির নিচে, তাই না? তাহলে এইরকম ডায়াগ্রাম যদি হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলছি না ফুল কাটিং লেভেল। ওকে, তাহলে ফুল কাটিং লেভেলের ক্ষেত্রে আমাদের কি হয়ে যায়, এই যে তোমার ন্যাচারাল সারফেস লেভেল এটা বড় হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো ন্যাচারাল সারফেস লেভেল, তারপর হচ্ছে এখানটায় কি হচ্ছে ফ্লো করছে, তাহলে ফুল সাপ্লাই লেভেল, তারপর কি হয়ে যাচ্ছে ব্যালেন্স লেভেল, মানে এই পয়েন্টটা হচ্ছে ব্যালেন্স লেভেল। এই কন্ডিশনটা বোঝা গেছে কিনা একবার বলো। যত তাড়াতাড়ি রিপ্লাই করবে তত তাড়াতাড়ি আমি কিন্তু নেক্সট এর দিকে এগোবো। না স্যার, আবার বলুন স্যার। এইটা হয়ে যাচ্ছে আমাদের কি NSL, তাই তো, মানে ন্যাচারাল সারফেস লেভেল। আর এই পয়েন্টটাতে কি হয়ে যাচ্ছে ফ্লো করছে মানে ফুল সাপ্লাই লেভেল। আর নিচের এই পয়েন্টটা হয়ে যাচ্ছে BL। তাহলে দেখো যেটা উপরে থাকবে সেটা বড়। তাহলে এখানে দেখো হ্যাঁ মাটির স্যার। নিচে সব গল্প, মাটির উপরে কিছু থাকছে না। এর মানে কি এই পয়েন্টটা মানে যে ন্যাচারাল সারফেস লেভেল এর নিচে সবকিছু হচ্ছে। তাহলে সর্বপ্রথম কে থাকছে ন্যাচারাল সারফেস লেভেল, তাই ন্যাচারাল সারফেস লেভেল বড় হলো। তারপরে ফ্লো করছে, এই ক্যানেলটার মধ্যে দিয়ে কি করছে জল ফ্লো করছে। তাহলে কি ওইটাই থাকছে ফুল সাপ্লাই লেভেল, তারপরে কি থাকছে ব্যালেন্স লেভেল। তাহলে এখানটায় NSL টা সব থেকে বড়, তারপরে FSL, তারপরে BL। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখান থেকে আমরা আর একটা পড়বো যেটা সেটা হচ্ছে ব্যালেন্সিং ডেপ্থ। কি ব্যালেন্সিং ডেপ্থ? ঠিক আছে, ব্যালেন্সিং ডেপ্থ জিনিসটা কি? দেখো যতটা মাটি আমরা কাটবো ততটা মাটি কিন্তু আমরা ফিলিং করব। এই রকম যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলছি ব্যালেন্সিং ডেপ্থ। মানে দেখো এক্ষেত্রে কিন্তু আবার এই যে যাতে কম কাটিং এবং বেশি ফিলিং, কম ফিলিং বেশি কাটিং এইরকম যাতে না হয় এই ব্যালেন্সিং এর ক্ষেত্রে। তাহলে ব্যালেন্সিং এর ক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে যতটা মাটি আমরা কাটবো ততটা মাটি কিন্তু, ধরো এই রয়েছে আমাদের ক্যানেলটা, এখানটা যতটা এইটা মানে কি কাটিং করলাম, যতটা আমরা কাটিং করব ততটা কি আমরা কি করব ফিলিং করব। সেটাই মানে কি ধরো এখানটা 100 কিউমিক আমরা মাটি ধরো এখান থেকে কাটিং করলাম, তাহলে ততটাই কিন্তু এতটাই কিন্তু আমাকে ফিলিং করতে হবে, তবে গিয়ে সেটা কি হয়ে যাবে ব্যালেন্স হবে। হয়তো দেখা গেল আমরা 100 কাটিং করলাম 200 ফিলিং করলাম, তাহলে সেটাকে কিন্তু ব্যালেন্স বলবো না। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বলো বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ এরপরে দেখো, হ্যাঁ এরপর দেখো আমরা ট্রাপিজের এই যে ট্রাপিজয়েডাল যে শেপের যে আমরা ক্যানেলটা করি,
ঠিক আছে, ট্রাপিজয়েডাল সেকশন ইউজ করা হয়। তার কিন্তু তিনটে কারণ রয়েছে। কি কি কারণ বলো তো, মানে কারণ বলতে পারো বা অ্যাডভান্টেজ তুমি বলতে পারো। একটা হচ্ছে তোমার ইকোনমিক্যালি হতে হয়। ইকোনমিক্যালি হয় মানে কি, ইকোনমিক্যালি মানে খরচ কম হয়। ঠিক আছে, এই ট্রাপিজয়েডাল, এরকম ট্রাপিজয়েডাল শেপের যদি আমরা যদি ক্যানেলটা যদি করি, তাহলে এতে কি হয়, ইকোনমিক্যালি। ইকোনমিক্যালি এক নম্বর কি হয়, ইকোনমিক্যালি হয়। ইকোনমিক্যালি বলতে কি হয়, খরচ কম হয়। আচ্ছা, দ্বিতীয়তে কি হয় না, দ্বিতীয়ত হচ্ছে তোমার ক্যাপাসিটি কি হয়, বাড়বে। ঠিক আছে, স্ট্রাকচারালি স্টেবল হয়। স্ট্রাকচারটা কি হয়, স্টেবল। তাহলে স্টেবল স্ট্রাকচার, এগুলো কিন্তু অপশনে থাকবে। ঠিক আছে, স্টেবল স্ট্রাকচার হয়। আর একটা 3 নম্বর পয়েন্ট যেটা হবে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে কি না, কোয়ান্টিটি অফ ওয়াটার কি হয়, বেশি যায়। দেখো তুমি যদি এইরকম যদি সেভ করো, তাহলে এইটাতে যতটা পরিমাণ জল যাবে, আমি যদি এইরকম যদি সেভ করি, তাহলে ডেফিনেটলি এটা থেকে এটাতে জল বেশি যাবে না কম যাবে, বলো, রিপ্লাই করো। বেশি যাবে। এই যে এইটাতে যতটা জল যাবে, আর এই শেপে যদি করি, তাহলে কোনটাতে বেশি যাবে, 1 নম্বরে বেশি যাবে না 2 নম্বরে বেশি যাবে, বলো। 2 নম্বর বেশি যাবে। ডেফিনেটলি 2 নম্বরে যাবে। সেই জন্য আমাদের স্যার 2 নম্বর। ট্রাপিজয়েডাল শেপের করা হয়, কারণ কোয়ান্টিটি অফ ওয়াটারটা কি হয়, বেশি যায় এবং হ্যাঁ, ইকোনমিক্যালি হয়। এতে হয় না, মাটি তুমি যখন কেটে এইরকম যখন সেভ করবে না, তখন কি হয়, এতে খরচ কম হয়। কিন্তু এরকম পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এরকম যদি করবে, তাহলে তোমাকে কিন্তু সেদিকে সাইড থেকে সাপোর্ট টাপোর্ট দিতে হয়। তাতে কি হয় না, খরচাটা অনেক বেশি হয়ে যায়। এবং এটাতে কিন্তু ধস নামার কিন্তু চান্সেস বেশি, কিন্তু এই ট্রাপিজয়েডাল সেটা কিন্তু ধস নামার কিন্তু চান্সেস খুব কম। তাই সেটাকে আমরা তোমার স্ট্রাকচারের যে স্টেবল স্ট্রাকচার বলে আমরা বলি। তো এই তিনটে কারণের জন্য কিন্তু আমরা ট্রাপিজয়েডাল সেকশনটা কিন্তু আমরা ইউজ করা হয়। এবং এখানে ফিলিং জোন সম্পর্কে তোমাকে বলে দিলাম, আর পার্শিয়ালি কাটিং এন্ড ফিলিং এর সম্পর্কেও বলে দিলাম, আর একটা হচ্ছে তোমার শুধু কাটিং জোন, সেটা সম্পর্কেও কিন্তু বলে দিলাম। বোঝা গেছে কিনা একবার আমাকে বলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। এবারে দেখো, এটা একটা বই থেকে এই ডায়াগ্রামটা নেওয়া। ঠিক আছে, এই ডায়াগ্রাম নিয়ে কিছু পার্ট, ছবিটা কি ক্লিয়ার কিনা বলো তোমাকে। হ্যাঁ স্যার ক্লিয়ার হ্যাঁ স্যার ছবিটা। ক্লিয়ার। এই যে ডায়াগ্রামটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কিছু কিছু যে পয়েন্ট গুলো রয়েছে, ওই পয়েন্ট গুলো তোমাদের জানতে হবে। যেমন দেখো, এই যে দেখো, মার্জিন। মার্জিন বলতে কোনটাকে বোঝাচ্ছে না, এই যে পার্ট থেকে এই পার্ট, ঠিক আছে, এই পার্টটাকে কি বলা হচ্ছে, মার্জিন। এবং মার্জিনে এইভাবে যখন আসে, এইরকম দেখো নিচের দিকে এরকম একটা পার্ট গেছে, যেটা লাল কালি দিয়ে হ্যাচ করলাম, সেটাকে আমরা কি বলছি, আউটার বোরোপিট। এবং এখানটা দেখো, ইনসাইড বোরোপিট হচ্ছে তোমার এই নিচের যে যেটাকে আমরা বিএল বলছিলাম, সেটাকে আমরা কি বলতে পারি না, তোমার ইনসাইড বোরোপিট বলতে পারি। এবং দেখো, ক্যানেল বলতে এই যে ফুল সাপ্লাই লেভেল যেটা রয়েছে সেটা, এবং এই যে ডি, বড় হাতে যে ডি, এটাকে আমরা কি বলবো, ক্যানেল। মানে দেখো পুরো ট্রাপিজয়েডাল শেপের মতন চলে আসছে, সেটাকে আমরা কি বলছি না, ক্যানেল। ঠিক আছে, এবং দেখো এই যে মার্জিন যে দুই সাইড রয়েছে, দুই সাইডে পুরো মার্জিনের পর পুরো যে এরিয়াটা, এই যে লেন্থটা, পুরো লেন্থটাকে আমরা টোটাল লেন্থ উইডথ বলা হয়। ঠিক আছে, এবং ক্যানেল যখন করে সাইডে এরকম ডিজাইন করা হয়, এক একটা পার্টের নাম কিন্তু এক একটা এখানটা দিয়ে দিয়েছে। এবং এই যে ডাবল বলতে কি বোঝায়, ডুয়েল, সেটা হচ্ছে পুরো সর্বপ্রথম উপরে যে হাইয়েস্ট লেভেলটা হবে, সেটাকে বলা হয় ডুয়েল। ঠিক আছে, এই ডায়াগ্রামটা তোমরা একবার ভালো করে দেখে নেবে, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, দিলে কি না, এই নোটটা তো তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে এই কোনটাকে কি বলে, এই মার্ক গুলো কিন্তু একবার তোমরা মাথায় রেখো। এগুলো তোমাকে ইন্টারভিউতে তোমাকে এখান থেকে কিন্তু প্রশ্ন ছুড়ে দেবে, যে তোমার আউটসাইড বড়পিট কোন পোর্শনে থাকে, বা ইনসাইড বড়পিট কোন পোর্শন থাকে, ডুয়েল কোনটাকে বলা হয়, সার্ভিস রোড কোনটাকে বলা হয়, কন্ট্রোল বিম কাকে বলা হয়, ফ্রি বোর্ড কাকে বলা হয়, ফুল সাপ্লাই লেভেলটা হাই, পুরো হাই লেভেলে থাকবে না লো লেভেলে থাকবে। ঠিক আছে, বা তোমাকে বলে দেবে এই এফএসএল বলতে কি বোঝায়, ফুল সাপ্লাই লেভেল। এই বড় হাতের ডি বলতে কি বোঝায়, সেটা কি, ফুল সাপ্লাই ডেপথ। ঠিক আছে, দেখো এই যে এফএসএল তোমাকে জিজ্ঞেস করতে পারে, বা এখানে তোমাকে এইভাবে বলতে পারে এফএসডি। ঠিক আছে, এর মানে কি, ফুল সাপ্লাই ডেপথ। দেখো ফুল সাপ্লাই ডেপথ এখানটাও সেটাও কিন্তু মেনশন করা রয়েছে। ঠিক আছে, তো এই যে ডায়াগ্রামটা, এখান থেকে একটা ডিজাইনের ম্যাথ ক্যালকুলেশন আসে, তো সেটা আমাদের এক্সাম প্রিভিউতে করার দরকার নেই। ঠিক আছে, তো এখান থেকে আরো কিছু কিছু যে ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আসে, সেটা কি কি পয়েন্ট আসে না, তোমাকে বলে দেবে এই যে কাটিং। ঠিক আছে, কাটিং, কাটিং এর ক্ষেত্রে, ঠিক আছে, তোমার সাইড স্লোপ কত হয়, কাটিং এর ক্ষেত্রে সাইড স্লোপ কত হয়। ধরো এইরকম, ধরো আমাদের রয়েছে,
ঠিক আছে। তো কাটিং এর ক্ষেত্রে আমাদের যে সাইড স্লোপ হয় এইটাকে আমরা কি বলতে পারি, হরাইজন্টাল। এইটাকে আমরা কি বলবো, ভার্টিক্যাল। তাহলে কাটিং এর ক্ষেত্রে সাইড স্লোপটা হরাইজন্টালের ক্ষেত্রে কত হয় এবং ভার্টিক্যালের ক্ষেত্রে কত হয়, এটা কিন্তু আমাদের আসে। তো হরাইজন্টালের ক্ষেত্রে আমরা বলতে পারবো এই ভ্যালুটা হয়ে যাচ্ছে হরাইজন্টাল, আর তোমার ভার্টিক্যাল ক্ষেত্রে কত হয়ে যাবে, 1। এটা কিসের ক্ষেত্রে, কাটিং সাইড স্লোপের ক্ষেত্রে। আর যদি তোমাকে যদি বলে ফিলিং সাইড স্লোপ, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যায়, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, ভার্টিক্যাল কত হবে, হরাইজন্টাল কত হবে, এই ভ্যালু তোমাকে মনে রাখতে হবে। তাহলে এক্ষেত্রে হরাইজন্টাল যেটা হয় সেটা হয়ে যায় 2, আর তোমার ভার্টিক্যাল হবে কত, 1। ভার্টিক্যাল সবসময় 1 হয়, কাটিং এর ক্ষেত্রে হরাইজন্টাল 1/2, আর তোমার ফিলিং এর ক্ষেত্রে কত হয়, 2 হয়। এই ভ্যালুটা কিন্তু আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এর মানে কি বোঝালাম, এই ফিলিং এর ক্ষেত্রে কিন্তু দুটো হয়, একটা হচ্ছে 2 হরাইজন্টাল এইভাবে থাকবে, ইস টু 1 ভার্টিক্যাল, বা এটাকে এইভাবেও বলা হয় যে 1/2 হরাইজন্টাল ইস টু 1 ভার্টিক্যাল, এটা হয়। আর এই যে কাটিং এর ক্ষেত্রে, ঠিক আছে, কাটিং এর ক্ষেত্রে কি বললাম আমি, দেখো কাটিং এর ক্ষেত্রে তোমার 1 হরাইজন্টাল ইস টু 1 ভার্টিক্যাল, এটা হয়। আবার তুমি এটাকে এইভাবে লিখতে পারো, এটাও অপশানে দেয়, ঠিক আছে, এটা হচ্ছে হরাইজন্টাল ইস টু 1 ভার্টিক্যাল। তো এই দুটো যে টার্ম, এই দুটো টার্ম তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। বলো এবারে বোঝা গেছো কিনা, বোঝা গেল কিনা এবার বলো। রামকৃষ্ণ বুঝতে পেরেছো ভাই? রামকৃষ্ণ বোঝা গেছে? শুনতে পাচ্ছে না মনে হয়। বিমল, হ্যাঁ স্যার বোঝা গেছে। সুস্মিতা, হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা সোনাল প্রিয় বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো। আচ্ছা এরপরে আমরা কিছু এমসিকিউর দিকে যাব। ঠিক আছে, মানে অনেকগুলো এমসিকিউ এর মধ্যে রয়েছে, এবং কালকের যেটা করিয়েছি ক্লাসটা যে আগের দিনে করা হলো সেটাও কিন্তু এখান থেকে কিছু প্রশ্ন রয়েছে। দেখো এক এক করে তোমরা বলো তো কি হচ্ছে। উইথ দ্য ইনক্রিজ ইন কোয়ান্টিটি অফ ওয়াটার সাপ্লাই, yield অফ মোস্ট, কি হবে বলো? আগের দিন করিয়েছি, বলো কি হবে। ওয়াটারটা যদি বেশি বেড়ে যায়, ঠিক আছে, তাহলে তোমার যে তুমি গাছটা লাগাচ্ছ তার উপরে কি ইফেক্ট পড়বে বলো। কেউ বলতে পারবে না, এক্সপ্লেন করব? চলো বলে দিই। দেখো আমি ইরিগেশনের ডেফিনেশনের সময় কি বলেছিলাম, এইরকম গ্রাফ একটা অঙ্কন করেছিলাম, এইরকম একটা গ্রাফ অঙ্কন করেছিলাম, তাই তো। এইখানটা আমি কি বলছিলাম, এইটা হয়েছে আমাদের ইয়েল্ড, এবং এদিকে কি বলছিলাম, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, তাই তো। এই অপটিমাম ওয়াটার বা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট সেটা কাকে বলে না, অ্যাকচুয়াল কোয়ান্টিটি অফ ওয়াটার একটা গাছকে মানে বেড়ে ওঠার জন্য যতটা জল লাগে তাকেই আমরা কি বলছি, অপটিমাম ওয়াটার, তাই তো। ওই জলটা যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে, গাছের গোড়া পচে যাবে, আর গাছের গোড়া পচে যাওয়া মানে কি, গাছ থেকে আমরা কোনো ফল পাবো না, গাছটাই মরে যাবে। তাহলে দেখো আমি আবার এটাও তোমাদেরকে বলেছিলাম যে এই যে পয়েন্টটা এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, মানে এই পয়েন্টে যে এইখানটা যতটা জল লাগবে সেই হচ্ছে অ্যাকচুয়াল জল, এই পরিমাণে এই পয়েন্টে যে জলটা লাগে সেই পরিমাণ জলটা আমরা যদি দিই তাহলে আমরা কি পাবো, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফসল পাবো। ঠিক আছে, যদি তোমরা প্রশ্ন করতে পারো যে দাদা এর থেকে যদি বেশি জল দিই তাহলে কি হবে, এর চেয়ে ধরো এই পোর্শন আমি জল দেবো, তাহলে গ্রাফটা কোন দিকে যাচ্ছে দেখো, এই পোর্শন আসছে, মানে কি যদি যতটুকু জল দরকার তার চেয়ে যদি আমি যদি বেশি জল দিই তাহলে কিন্তু আমরা কম ফসল পাচ্ছি। আবার এর চেয়ে যদি কম যদি জল দিই, ধরো এই পোর্শনে জল দিলাম তবুও কিন্তু দেখো ফসলটা কিন্তু আমি কম পাচ্ছি। তো আলটিমেট আমাদের পুরো অ্যাকচুয়াল যতটা জলের দরকার ততটাই দিতে হবে ম্যাক্সিমাম ফসল পেতে গেলে। ঠিক আছে, তো একটা পোর্শন পর্যন্ত পাচ্ছে ম্যাক্সিমাম,
তারপরে কিন্তু সেটা কি হয়েছে, ডিক্রিজ হয়েছে। তাহলে দেখো অপশন গুলো দেখো, কন্টিনিউয়াসলি ইনক্রিজ, কন্টিনিউয়াসলি কিন্তু ইনক্রিজ হচ্ছে না, তাহলে অপশন এ হবে না। বি কি বলছে দেখো, ইনক্রিজ আপ টু সার্টেন লিমিট, একটা সার্টেন লিমিট পর্যন্ত ইনক্রিজ করছে, এটা হতে পারে। সি কি বলছে দেখো, কন্টিনিউয়াসলি ডিক্রিজ, কন্টিনিউয়াসলি কিন্তু ডিক্রিজ হচ্ছে না, প্রথমে ইনক্রিজ করছে তারপরে ডিক্রিজ করছে। এই গ্রাফটা থেকে আমরা এইটুকু বুঝতে পারছি, মানে সিও হচ্ছে না, নান অফ দ্য অ্যাবাভ, এটাও হচ্ছে না। তাহলে কোনটা হবে, বিটা হবে তো, বি। বি হয়ে যাবে অ্যান্সার তো, কিনা বলো, বোঝা গেছে কিনা বলো, হ্যাঁ স্যার। প্রত্যেকের স্যার ক্লিয়ার? চলো এরপরে সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় নম্বর কোশ্চেন কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ক্রপ গিভেন বিলো ইজ নট খারিফ ক্রপ। আচ্ছা, রবি এবং খারিফ এই দুটো সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে খুব ভালো করে কিন্তু এক্সপ্লেন করেছি। কারোর কি মনে আছে বলো দেখি, কারো যদি মনে থাকে, রবি এবং খারিফের নিয়ে বলো একটু, প্রশ্নটা দেখো যে চিন্তা ভাবনা করে একটু বলো দেখি। চলো বলে দিই, খারিফ ক্রপ বলতে আমি কি বলেছিলাম, অনেকগুলো পয়েন্ট বুঝিয়ে দিয়েছিলাম। দেখো খারিফ ক্রপ শর্টে লিখছি, আর একদিকে লিখছি ধরো রবি ক্রপ, ঠিক আছে। তো খারিফ ক্রপের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, সোয়িং কত হয়, 1 এপ্রিল, 1 এপ্রিল বলেছিলাম। এবং হারভেস্টিং কত হয়, হারভেস্টিং বলো 30 সেপ্টেম্বর, তাই তো। এই যে খারিফ ক্রপ, সেটাকে আমরা কি বলি, মনসুন ক্রপ বলা হয়, সামার ক্রপ বলা হয়, বা রেনি সিজন বলা হয়। এর ক্ষেত্রে আমি কিছু এক্সাম্পলও বলেছিলাম, কি কি এক্সাম্পল বলেছিলাম না, তোমার যেমন তোমার রাইস বলেছিলাম, তারপরে জোয়ার বলেছিলাম, সুগার কেন বলেছিলাম, টোবাকো বলেছিলাম, কটন বলেছিলাম, ঠিক আছে। তারপরে গ্রাউন্ড নাট বলেছিলাম। এতগুলো কিন্তু আমাদের এই খারিফের কিন্তু ব্যাপার, এতগুলো পয়েন্ট এখান থেকে মনে রাখতে হবে। আর রবি ক্রপের বলতে কি না, রবির যে সোয়িং এর যে টাইমটা, সেটা হচ্ছে কি 1 অক্টোবর, এবং হারভেস্টিং এর যে টাইম, সেটা হচ্ছে কত, 31 মার্চ। 31 মার্চ, এটাকে আমরা কি বলা হয়, উইন্টার ক্রপ বলা হয়, কি উইন্টার, এটাকে আমরা উইন্টার ক্রপ বলা হয়। এক্সাম্পল হিসেবে আমরা কি বলেছিলাম, গম, তাই তো, হুইট, তারপরে কি গ্রাম বলেছিলাম, গ্রাম, এগুলো হয়ে যাচ্ছে কি এক্সাম্পল, গ্রাম বলেছিলাম, এগুলো হচ্ছে আমাদেরকে না রবি ক্রপ। আর এই যে খারিফ ক্রপ হচ্ছে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর, সেটাকে আমরা কি মনসুন সিজন বা সামার, এখানটা লিখে দিচ্ছি সামার, সামার ক্রপ বা রেনওয়ে সিজন। তাহলে বলো এরপর, ইজ নট খারিফ মানে খারিফ হবে না। তাহলে বলো, রাইস আমি কি বললাম, খারিফ, তাহলে রাইস হবে না। মরিচ কি বললাম আমি, মরিচ বলো, একটু আগে বললাম খারিফ ক্রপ, তাই তো, মরিচ খারিফ ক্রপ বললাম, হ্যাঁ তাহলে স্যার মরিচও খারিফ। হবে না। তারপর দেখো, এটাও হবে না। তাহলে কি হুইট কি বললাম, রবি মানে কি খারিফ রবি ক্রপ না, তাহলে হুইট, তাহলে কি হয়ে যাবে, সি হয়ে যাবে আমাদের কারেক্ট। দেখো ভাই, একটা প্রশ্ন দেখো, শুধু খারিফ ক্রপ ছিল, কত সারাউন্ডিং থেকে কতগুলো পড়লাম, সোয়িং এর টাইম জানলাম, হারভেস্টিং জানলাম, কোন সিজনে হয় জানলাম, এবং এক্সাম্পল জানলাম। এইভাবে যদি পড়াশোনা যদি না করা হয়, তাহলে কিন্তু চাকরি পাওয়া প্রচুর মুশকিল। এবং এখান থেকে এটাও জানতে হবে আমাদের, পেরিনিয়াল ক্রপ জিনিসটা কি, পেরিনিয়াল ক্রপের উদাহরণ কি হবে। পেরিনিয়াল ক্রপের উদাহরণ হয়ে যাচ্ছে তোমার, এটা বলেছিলাম পেরিনিয়াল ক্রপের ক্ষেত্রে কি হয়, বেস পিরিয়ডটা সবসময় বেশি হয়, কত, 300 ডেজ থেকে বেশি হয়, ঠিক আছে। যার পেরিনিয়াল ক্রপের উদাহরণ কি বলেছিলাম, সুগার কেন, তাই না। আবার জেট ক্রপ বলেছিলাম, জেট ক্রপের টাইমটা কত, এপ্রিল থেকে জুন, তাই না। এপ্রিল থেকে জুন, আগের ক্লাসগুলো দেখো, নাহলে কিন্তু অন্ধকারের মতন ক্লাসগুলো করবে তোমরা, ঠিক আছে। জেট ক্রপের উদাহরণ হিসেবে যেটা হচ্ছে ভেজিটেবল, ঠিক আছে, ভেজিটেবল জাতীয় যেগুলো হয়, কুকুম্বর, ওয়াটারমেলন মানে তরমুজ, এগুলো হয়ে যাচ্ছে আমাদের কি জেট ক্রপ। আগের ক্লাসগুলো কিন্তু করানো হয়েছে, ওকে। চলো এরপরে তৃতীয় নম্বর বলো কি হবে, দ্য রেশিও বিটুইন দ্য এরিয়া অফ ক্রপ ইরিগেটেড অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড ডিউরিং দ্য এন্টার পিরিয়ড অফ দ্য গ্রোথ ইজ নন এজ, তাকে কি বলা হবে বলো। ডেল্টা কি জিনিস, ডিউটি কি জিনিস,
এই ব্যাপারগুলো আমাদেরকে এখানে জানতে হবে, তাই তো? সর্বপ্রথমে কি বলেছিলাম, ক্রপ পিরিয়ড। ক্রপ পিরিয়ড জিনিসটা কি বলো? ক্রপ পিরিয়ড, বেস পিরিয়ড জিনিসগুলো বলেছিলাম। দেখো, ক্রপ পিরিয়ডে তোমাকে একটা ডায়াগ্রামের মাঝে বুঝাই। এই একটা রয়েছে আমাদের ডায়াগ্রাম, ঠিক আছে? এইখানটায় হয়ে যাচ্ছে কি আমাদের সোয়িং টাইম, এবং এটা হচ্ছে মানে ফসল বপন করা হচ্ছে এই পয়েন্টে, আর এটা হচ্ছে হারভেস্টিং মানে ফসল কাটা হচ্ছে। এই ফসল বপন করা এবং ফসল কাটা এর মাঝখানে যে এরিয়া, এটাকে আমরা কি বলছি, ক্রপ পিরিয়ড। বোঝা গেছে? এটাকে বলছি ক্রপ পিরিয়ড, ঠিক আছে? আর তোমার বেস পিরিয়ড কি? দেখো, বেস পিরিয়ড হয়ে যাচ্ছে আমাদের এই সোয়িং এবং হারভেস্টিং থাকলো, ঠিক আছে, মানে বীজ বপন করা এবং বীজ কাটা। বীজ বপন করার পর ধরো এইখানটায় আমরা কি করলাম, ফার্স্ট ওয়াটারিং দিলাম, এবং বীজ ফসল কাটার আগে আমি একবার জল দিলাম, মানে এটাকে আমি দিলাম ধরো লাস্ট ওয়াটারিং। এই ফার্স্ট ওয়াটারিং এবং লাস্ট ওয়াটারিং, এই যে হ্যাচ করছি, এই এরিয়াটাকে আমরা কি বলবো, এই এরিয়াটাকে আমরা কি বলবো, বেস পিরিয়ড। তাহলে ক্রপ পিরিয়ড কি জিনিস, বেস পিরিয়ড কি জিনিস, বোঝা গেছে? বেসিক ডিফারেন্স এইটুকুই, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ক্রপ পিরিয়ড সেটাই বেস পিরিয়ড। বলো, বোঝা গেছে কিনা? তাহলে এখান থেকে আমরা এই ক্যালকুলেশনে আসতে পারি যে ক্রপ পিরিয়ডটা কি হবে, সবসময় বেশি হবে কার থেকে, বেস পিরিয়ড থেকে। এটা এক নম্বর আমরা বলতে পারি। দ্বিতীয়ত কি বলতে পারি, ক্রপ পিরিয়ড গ্রেটার দেন ইকুয়ালস টু বেস পিরিয়ড, এটা আমরা বলতে পারি। আবার এটাও বলতে পারি ক্রপ পিরিয়ড ইজ ইকুয়াল টু বেস পিরিয়ড। এই তিনটে কন্ডিশন আমরা বলতে পারি কিনা বলো? প্রত্যেকে কিন্তু মাইক্রোফোন অন করে তাড়াতাড়ি বলো। বোঝা গেছে তিনটে কন্ডিশন? হ্যাঁ স্যার, বলতে পারি। হ্যাঁ, বোঝা হয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে বলো কি হবে। ডেল্টা কাকে বলে বলো, ডেল্টা? ডেল্টা কি জিনিস? দেখো, অপশন এ তে রয়েছে ডেল্টা। তাহলে আমাদের ডেল্টা সম্পর্কে জানতে হবে। ডেল্টা মানে হচ্ছে কতটা জল আমরা দেব, সেটাই হয়ে যাচ্ছে ডেল্টা। সোজা কথায় মনে রাখার মানে সহজ ভাষা যদি তুমি মনে রাখতে চাও, তাহলে কতটা জল দেব সেটাই হয়ে যাচ্ছে আমাদের ডেল্টা, ঠিক আছে? আবার দেখো, এই ডেল্টাকে ভলিউম দিয়ে আমরা মাপা হয়, তাহলে তার ইউনিটকে মানে কি, মিটার কিউবে। ধরো, এই ধরো একটা রয়েছে আমাদের কিউব, ঠিক আছে, এটা ধরো আমাদের রয়েছে 1 MQ, ধরো আমি ধরে নিলাম। তাহলে এতে কতটা জল দেব, মানে কি এর ভলিউম আমরা বের করছি, ভলিউম কত, 1 MQ। মানে 1 মিটার কিউব বা 1 কিউবিক মিটার জল যদি আমরা দিই পার সেকেন্ডে, তাহলে কতটা পাস করছে 1 সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে 1 কিউবিক মিটার জল পাস করছে। যেহেতু ভলিউম 1 মিটারকে আমরা কনসিডার করলাম, তাহলে কি 1 সেকেন্ডে 1 MQ জল এই কিউবের মধ্যে পাস করছে, তাই তো? সেটাকেই আমরা কি বলছি, ডেল্টা, মানে কতটা জল আমরা দিচ্ছি, কতটা পাস করছে ওইটাই। তো এই যে ডেল্টা, সেটাকে আমরা কি বলতে পারি, হাইটও বলতে পারি, ডেপথও বলতে পারি, ঠিক আছে? আবার এটাকে ডেল্টাও বলতে পারি। এটা হচ্ছে কি কয়েক সেন্টিমিটারে কিন্তু এটাকে প্রকাশ করা হয়, এই ডেল্টাকে সেন্টিমিটারে কিন্তু প্রকাশ করা হয়, ডেপথ। হয়ে গেল। এরপরে দেখো ডিউটি। ডিউটি জিনিসটা কি? দেখো, ডিউটি হচ্ছে তোমার 1 কিউবিক মিটার পার সেকেন্ডে যদি আমরা জল দিই, তাহলে যতটা এরিয়া আমরা ইরিগেট করতে পারছি সেটাকেই আমরা বলছি ডিউটি। মানে 1 কিউবিক জল দিয়ে কত হেক্টর জমি চাষ করতে পারবো, সেটাই হয়ে যাচ্ছে ডিউটি, ঠিক আছে? বেস পিরিয়ড কি বলে দিলাম, ক্রপ পিরিয়ড কি বলে দিলাম। তাহলে এখানটায় অপশন কি হবে বলো? এ দেখো, ওয়াটার রিকোয়ার্ড বলে দিয়েছে, মানে ওয়াটার এর দরকার। ডেল্টা মানে কি, কতটা জল আমরা দিচ্ছি। তাহলে নিশ্চয়ই এখানে কি বলেছে, এই যে দেখো আলাদা কালি দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি এখানটা, ওয়াটার রিকোয়ার্ড, কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড, মানে কতটা জলের দরকার। কিন্তু ডেল্টার ক্ষেত্রে আমরা কি বললাম, কতটা জল আমরা দেব। তাহলে দেব আর দরকারের মধ্যে পার্থক্য রয়েছে কিনা, ডেফিনেটলি পার্থক্য রয়েছে। আমরা দিচ্ছি আর কতটা দেব, তাই তো? কতটা জল দেব এবং কতটা জলের দরকার, ঠিক আছে? তাহলে এই ডেল্টা বলতে কি আমরা জানলাম কতটা জল দেব, কিন্তু তাহলে এটা তো হবে না, কেন এখানে আমাদের কি হচ্ছে, কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড, দরকার, কতটা জলের দরকার। ডিউটি বলতে কি বুঝলাম, মানে আমরা বুঝলাম 1 কিউবিক জল দিয়ে কত হেক্টর জমি চাষ করতে পারছি। তাহলে এখানে কি হয়ে যাবে, ডিউটি হবে তো, না কি হবে বলো? হ্যাঁ স্যার, বেস ডিউটিটা পিরিয়ড হবে। তো হবে না,
ক্রপ তো ডিউটি হবে না, না, তাহলে বি। দুটি ব্যাপারটা হবে। ক্লিয়ার হয়েছে কিনা বলো, একদম কনফিউজ রেখো না। বোঝা গেছে কি প্রশ্নটা থেকে কি বোঝাতে, অ্যান্সার গুলো কি দিয়েছে এবং প্রশ্নতে কি বোঝাতে চেয়েছে। ডেল্টা বলতে কতটা জল আমরা দিচ্ছি, এখানে সেটা তো জিজ্ঞেস করেনি। এখানে কি জিজ্ঞেস করছে, 1 কিউবিক জল দিয়ে কত হেক্টর জমি আমরা চাষ করতে পারছি। মানে ডেফিনেশনটা কি বললাম, 1 কিউবিক মিটার পার সেকেন্ডে যদি আমরা জল দিই, তাহলে যতটা এরিয়া ইরিগেট করতে পারবো, তাহলে রিকোয়ার্ড হচ্ছে এখানটায় আমাদের, তাই তো। এই জন্য এটা কি হয়ে যাবে, ডিউটি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আর এই যে বেস পিরিয়ডকে আমরা কি দিয়ে ডিনোট করি, ডেজ বা টাইম দিয়ে আমরা ডিনোট করি। ঠিক আছে, চলো এরপর হচ্ছে 4 নম্বর। 4 নম্বর বলো, দ্য অপটিমাম ডেপথ অফ কর ওয়াটারিং। ঠিক আছে, কি বলে দিয়েছে, কর ওয়াটারিং বলে দিয়েছে। প্রশ্নটা পড়ো তো কেউ একজন। কর ওয়াটারিং জিনিসটা কি বলো, কর ওয়াটারিং এলো, তাহলে কর ওয়াটারিং জিনিসটা আমাদের বুঝতে হবে। এই কর ওয়াটারিং হচ্ছে ফসল বপন করার পর প্রথম জল দেওয়াটাকে বলা হচ্ছে কর ওয়াটারিং। মানে দিস ইজ ফার্স্ট ওয়াটারিং আফটার সোয়িং অফ ক্রপ। আবার যখন ক্রপটা কয়েক সেন্টিমিটার হাইট হয়ে যাবে, আবার ম্যাক্সিমাম ওয়াটার রিকোয়ারমেন্ট এট দ্য টাইম ডিউরিং বেস পিরিয়ড, সেটাকে আমরা কি বলবো, কর ওয়াটারিং। ঠিক আছে, তাহলে দেখো ক্রপ ইজ 15.12 সেন্টিমিটার বলে দিয়েছে। আর আউটলেট ফ্যাক্টর ফর দ্য ক্রপ অফ 4 উইক। আচ্ছা 4 উইক মানে কত, 28। তো 28 কি হয়ে যাবে, ডেজ। তাহলে ডেজ কাকে আমরা রিপ্রেজেন্ট করি বললাম, বেস পিরিয়ডকে, তাহলে বি হয়ে গেল কত, 28 ডেজ। তাই তো, তাই কিনা বলো। তাহলে এখান থেকে আমাদেরকে হেক্টর পার কিউমিকে বের করতে হবে। তাহলে ডেল্টার ফর্মুলা আমরা কি জানি, মিটার ইউনিটে কিউমিক মানে মিটারে বের করতে বলেছে। তাহলে ফর্মুলাটা কি বলো, ডিউটি ডেল্টা বেস পিরিয়ডের ফর্মুলাটা কি, কেউ বলতে পারবে। মিটার ইউনিটে, সেন্টিমিটারে না, এখানে মিটারে জিজ্ঞেস করেছে। তাহলে ডেল্টা ইকুয়াল টু কি, 8.64। কেউ ক্লাসগুলো পুরোনো ক্লাস সব ভুলে গেছো তোমরা, বি/ডি, তাই তো। তাহলে এখানে যদি আমরা এই বেসের জায়গায় 28 বসিয়ে দেবো, 15.12 এখানটা বসিয়ে দেবো, তাহলে এটা পেয়ে যাবো। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, 1600 আসবে। তাহলে দেখো 1200, 1400, 1800 না, তাহলে সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কি ফর্মুলাটা, রিপ্লাই করো। অনেকগুলো ম্যাথ গুলো অনেকগুলো করিয়েছি, ক্লাসগুলো তোমরা দেখো। সুস্মিতা তুমি কি আগের 7টা ক্লাস দেখেছো রেকর্ডিং, বলো তো আমাকে একবার, দেখা হয়েছে না হয়নি বলো। না স্যার, দেখা হয়নি। ওগুলো দেখো, কেন অনেক রকমের ম্যাথ করিয়েছি, এই ম্যাথ গুলো যদি না পারো তাহলে সমস্যা। হুম। অভিজিৎ রয়টা কে গো, অভিজিৎ রয়। অভিজিৎ রয়টা কে, অভিজিৎ রয় তুমি শুনতে পাচ্ছ। অনলাইন ক্লাস করছো, গ্রুপে বদনাম করছো ভাই, তোমাকে রিমুভ করে দেবো আমি। হ্যালো। হ্যাঁ, তুমি অভি নামে তো গ্রুপে এড ছিলে না। না না, আমার নাম তো অভিজিৎই। আচ্ছা, তাহলে ও অন্য কেউ হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে এগুলো বুঝতে পারছো। চলো নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলো দেখি কি হবে। ফর এ স্ট্যান্ডিং ক্রপ দ্য কনজাম্পটিং ইউজ কি জিনিস বলো দেখি, ওয়াটার ইজ ইকুয়াল টু দ্য ডেপথ অফ ওয়াটার। কনজাম্পটিং ইউজ মানে কি বোঝায়, আগের দিন করিয়েছি, বলো আগের দিন ক্লাস যারা যারা করেছে তাদের কিন্তু বলা উচিত এটা। কনজাম্পটিং ইউজ বলতে
একটা গাছ কতটা জল নেবে বা নিতে পারছে, তাই তো? সেটাকে আমরা কি বলছিলাম, ইভাপোট্রান্সপিরেশনও কিন্তু আমরা বলছিলাম, তাই না? হ্যাঁ তাই কিনা বলো, ঠিক হ্যাঁ বলছি স্যার তো? হ্যাঁ ইভাপোট্রান্সপিরেশন বলতে কি কি বোঝায় বলো আমাকে? কি বলেছিলাম, কনজাম্পটিং ইউজ বলতে ইভাপোট্রান্সপিরেশন মানে ইভাপোরেশন প্লাস ট্রান্সপিরেশন, মানে ইভাপোরেশন প্লাস ট্রান্সপিরেশন, তাই তো? মানে একটা গাছ বেড়ে ওঠার সময় যে ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন হচ্ছে, এই যে ইভাপোরেশন আর ট্রান্সপিরেশনের জন্য যেটুকু জলের প্রয়োজন হয় সেটাকে আমরা কনজাম্পটিং ইউজ বলছি। বোঝা গেছে? আরেকবার বলছি শোনো, একটা গাছ বেড়ে ওঠার সময় যে ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন তো করে, সেই ইভাপোরেশন আর ট্রান্সপিরেশনের জন্য যতটুকু জলের প্রয়োজন হয় সেটাকেই আমরা বলছি কনজাম্পটিং ইউজ। আর কনজাম্পটিং ইউজের জন্য যেটুকু রেনফল পরিপূর্ণ হলো, একটা গাছ বেড়ে ওঠার জন্য ইভাপোরেশন লস আর ট্রান্সপিরেশন লস হচ্ছে, এই যে ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশনকে একসঙ্গে আমরা ইভাপো ট্রান্সপিরেশন বলি। বোঝা গেছে? ঠিক কিনা বলো? বোঝা গেছে কিনা রিপ্লাই করো। বিমল মাইক্রোফোনটা অফ করো। বোঝা গেছে কিনা বলো, রিপ্লাই করো প্রত্যেকে। অভিজিৎ বুঝতে পেরেছে, তাহলে বলো কোনটা হবে, অ্যান্সার কোনটা হবে, এ বি সি ডির মধ্যে কোনটা হবে বলো। স্যার সি হবে। সি হবে? বাকিরা? সুস্মিতা বলো কোনটা হবে, তুমি তো আগের দিন ক্লাসটা ভালো মতো করেছো, বলো কোনটা হবে। কি বলেছে দেখো, ইকুয়াল টু ডেপথ অফ ওয়াটার। স্যার ডিএডটা হবে। ডি এরটা হবে, কারেক্ট। হ্যাঁ ইভাপো ট্রান্সপিরেশন হয়ে যাচ্ছে কি, যেটাই কনজাম্পটিং ইউজ সেটাই ইভাপো ট্রান্সপিরেশন, তাহলে ইভাপো ট্রান্সপিরেশন বাই দ্য ক্রপ এন্ড কোয়ান্টিটি অফ ওয়াটার তোমার ইভাপোরেট ফ্রম অ্যাডজেস্টেন্ট সয়েল। ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ডি। ওকে, চলো 6 নম্বর বলো, দ্য খারিফ ক্রপ ইজ শোয়িং ইন। খারিফ ক্রপ রবি ক্রপের সম্পর্কে একটু আগে জাস্ট বললাম, তাই না? তাহলে বলো খারিফ ক্রপটা কি হবে বলো। ডি। স্যার সি হবে। ডি হবে? হ্যাঁ খারিফ স্যার ক্রপের শোয়িং টাইম কত? বি হবে। সি হবে। দেখো, খারিফ এপ্রিল ক্রপ, আচ্ছা, বি খারিফ হবে। ক্রপের শোয়িং এর টাইম কত বললাম? 1 এপ্রিল। এপ্রিল। হারভেস্টিং এর টাইম কত বললাম? 31 সেপ্টেম্বর, তাই তো? আর এটাকে কি সিজনে বলা হয়? মনসুন। মনসুন সিজন বা রেনওয়ে সিজন, আর একটি কি বললাম, সামার সিজন, তাই তো? তাহলে কোন, 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর, তাই তো? তাহলে কোনটা হবে এর মধ্যে, কোনটা আসছে? শোয়িং এরটা আছে তোমার এপ্রিল, তাই তো? তাহলে কোনটা হবে বলো, এপ্রিল আর সেপ্টেম্বরের মধ্যে কি কি আসছে? জুন জুলাই আসছে কি, না অক্টোবর হ্যাঁ নভেম্বর? স্যার এর মধ্যে তো অক্টোবর নভেম্বর আসছে না, ফেব্রুয়ারি মার্চ আসছে না, জুন এটাও জুলাই। আসছে না, তাহলে আমাদের কি জুন জুলাই, তাহলে ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই তো? বোঝা যাচ্ছে কিনা ভাই বলো, নাহলে আমি সামনের দিকে এগোতে পারছি না। হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, 7 নম্বর। হ্যাঁ বলে দিই তোমাদেরকে, এনএস এর জন্য কিন্তু তোমাদেরকে আমি ইংলিশ ইংলিশ আর জিকে যেটা সেটাও কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে? আর ইরিগেশনটা ধরো এই মাসে কভার হয়ে যাবে, এরপরে স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা একদম জোর দেবো। তাহলে এটা কি মাস চলছে? মার্চ। এপ্রিলে কিন্তু আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ইরিগেশন কভার হয়ে গিয়ে আমি বিএমসিটাও কভার করার চেষ্টা করছি। সঙ্গে সঙ্গে
ইংলিশ আর জিকের যে পার্টগুলো এনএসের জন্য সেটাও করার চেষ্টা করছি। দেখো ভাই, যথেষ্ট তোমাদের জন্য অনেক পরিশ্রম করে ক্লাস করাচ্ছি, তোমাদেরকেও খাটতে হবে। কারণ তোমরা যে 17-18 জন আমার কাছে পড়ছো, তার মধ্যে যদি তোমরা কেউ যদি রিটিন ক্লিয়ার যদি করতে না পারো, তাহলে কিন্তু আমার লজ্জায় সীমা থাকবে না। আমি কত ব্যস্ততার মধ্যে থেকে তোমাদেরকে ক্লাস অ্যারেঞ্জ করছি, তোমরা চিন্তা করতে পারবে না। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো বৌদির 2টো অপারেশন, সেদিকে আমার একটা চাপ, নতুন সাইট আমার ওপেন হচ্ছে সেখানে চাপ। ঠিক আছে, মানে খাওয়ার মতো সময় নেই। তার মাঝখানে ক্লাস রেডি করে তোমাদেরকে লাইভ করাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আর তারপরে ইংলিশ এবং জিকেটাও আমি তৈরি করছি নোট, সেগুলো কিন্তু তোমাদেরকে করাবো। ঠিক আছে, এনএস এর জন্য ফুল কিন্তু তৈরি করে দেবো, কিন্তু তোমাদেরকে ক্লাসগুলো, রেকর্ডিং ক্লাসগুলো ভাই তোমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, নাহলে সব করানো সব জানা জিনিস পরীক্ষা হলে গিয়ে দেখবে কিছু করতে পারো না, তাহলে তো ফিস দিয়ে পড়ার কোনো মানে হয় না, তাই না? প্রত্যেকে কিন্তু নেক্সট ক্লাসে আসার আগে পুরোনো ক্লাসগুলো দেখে নিও একবার করে। আচ্ছা, এটা বলো তো, দ্য ডিউটি অফ ওয়াটার এট দ্য আউটলেট ইজ নন এজ, কি হবে বলো? একটাও কিন্তু তোমরা কিচ্ছু মনে রাখতে পারোনি, সব ভুলে গেছো, সব ভুলে গেছো। Sir, outlet factor. Outlet factor. হুম, Sir, C outlet factor. আউটলেট ফ্যাক্টর। আচ্ছা, ডিউটি ডিউটির যে মেন ক্যানেলের যে হেডের ডিউটিকে কি বলা হয়? মেন ক্যানেলের হেডের ডিউটিকে কি বলা হয়? গ্রস কোয়ান্টিটি, তাই তো? গ্রস কোয়ান্টিটি। ব্রাঞ্চ ক্যানেলের হেডের ডিউটিকে কি বলা হয়? লেটারেল কোয়ান্টিটি, লেটারেল কোয়ান্টিটি। ওয়াটার কোর্সের হেডের ডিউটিকে কি বলা হয়? আউটলেট ফ্যাক্টর, তাই তো? আউটলেট ফ্যাক্টর মানে কি, ওয়াটার দ্য আউটলেট ইজ নন অ্যাজ আউটলেট ফ্যাক্টর। আর ফিল্ডের ক্ষেত্রে কি হয়? নিট কোয়ান্টিটি, তাই তো? নিট কোয়ান্টিটি। এতগুলো মনে রাখতে হবে, বোঝা গেছে কি? তাহলে মেন ক্যানেলের হেডের ডিউটিকে কি বলা হচ্ছে? গ্রস কোয়ান্টিটি। এটা হচ্ছে কি ব্রাঞ্চ ক্যানেল, ব্রাঞ্চ ক্যানেলের হেডের ডিউটিকে কি বলা হয়? লেটারেল কোয়ান্টিটি। তারপর হচ্ছে তোমার ওয়াটার কোর্সের ক্ষেত্রে কি বললাম? আউটলেট ফ্যাক্টর। আর ফিল্ডের ক্ষেত্রে নিট কোয়ান্টিটি। এই চারটে কিন্তু মনে রাখতে হবে, বোঝা গেছে? চারটে ফ্যাক্টর। আবার তোমাকে এটাও বলতে পারে, এই যে আউটলেট ফ্যাক্টর, দেখো, ইট ইজ ডিফাইন অ্যাজ এ ডিউটি। আউটলেট ফ্যাক্টরটা কাকে ডিফাইন করছে? ডিউটিকে, অফ দা আউট ডিউটির, আউটলেটের ডিউটিটাকে কিন্তু ডিফাইন করা হয়। টাইম ফ্যাক্টর কি ডেফিনেশন দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর ক্যাপাসিটি ফ্যাক্টর, এগুলো কালকে আগের দিন ক্লাসে করিয়েছি, এখানটায় তোমাকে নোটেও দিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো তোমাকে দিয়ে দেবো, নোট আপলোড হয়ে যাবে অটোমেটিক্যালি, সেখান থেকে তোমরা দেখে নেবে। ক্লাসগুলো দেখো, বুঝলে? চলো এরপরে 8 নম্বর বলো তো, দ্য ডেপথ অফ রাইজ রুট জোন ইজ, বলো কি হবে? বেস, ডেল্টা, ডিউটি, এগুলোর কিন্তু প্রত্যেকগুলোর কিন্তু পার্ট পার্ট করে তোমাদেরকে আমি কিন্তু লিখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো বলো এবারে কি হবে? ডেপথ জিজ্ঞেস করেছে, রাইসের ডেপথ, রুট জোনের ডেপথটা কত হবে রাইসের ক্ষেত্রে, বলো? রাইসের ক্ষেত্রে চারটা দিয়ে দিয়েছি, কত? 90 Sir, থেকে Sir, 90. 90, 50। 90, 90 হবে স্যার ওই এ। তাহলে 90. এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ বাকিগুলো দেখো, কর্নের ক্ষেত্রে কত? 25 সেন্টিমিটার। ঠিক আছে, গমের ক্ষেত্রে কত হয়? 30 থেকে 40 সেন্টিমিটার। তারপর হচ্ছে পটেটোর ক্ষেত্রে 60 থেকে 90 সেন্টিমিটার। ঠিক আছে, আর এটা হচ্ছে কত? 45 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা দেখো, বেস, ডেল্টা এবং ডিউটি, তোমাকে ধরো এখানটা দিয়ে দিল ক্রপ দিয়ে দিল। ঠিক আছে, দিয়ে তোমাকে এখানে জিজ্ঞেস করলো বেস পিরিয়ড, কি বেস পিরিয়ড জিজ্ঞেস করলো। ধরো বললো তোমাদের রাইস বললো, তো রাইসের ক্ষেত্রে বেস পিরিয়ড কত হবে? 120। হুইটের ক্ষেত্রে, হুইটের ক্ষেত্রে কত হবে? 120। মইজের ক্ষেত্রে কত হবে? 100। কটনের ক্ষেত্রে কত হবে? কটনের ক্ষেত্রে বলো 200। সব কিন্তু লিখিয়ে লিখিয়ে করেছি আগের দিন। সুগার ক্যান, সুগারের ক্যানের ক্ষেত্রে ডিউটি কত হয়? 320। আবার ডেল্টার দিকে যদি আমরা আসি, ডেল্টা, তাহলে ডেল্টার ক্ষেত্রে রাইসের ডেল্টার কত সেন্টিমিটার হয়? খারিফ ক্রপের ক্ষেত্রে
ধরো দিল খারিফ ক্রপ, এদিকে তোমাকে ডেল্টা বের করতে হবে। তাহলে রাইসের ক্ষেত্রে ডেল্টা কত সেন্টিমিটার হয়? 125 সেন্টিমিটার। মরিচ কত হয়? 45 সেন্টিমিটার, তাই না? গ্রাম কত হয়? 30 সেন্টিমিটার। এগুলো জানতে হবে। আবার একদিকে ধরো তোমাকে দিয়ে দিল ডিউটি, আর একদিকে তোমাকে বলবে ডিউটি ইন হেক্টর পার কিউমিকে তোমাকে বের করতে বলবে। বলে দেবে রাইসের ক্ষেত্রে কত হয়? 900 হেক্টর পার কিউমিক। হুইটের ক্ষেত্রে মানে গমের ক্ষেত্রে কত হয়? 1800 হেক্টর পার কিউমিক। কটনের ক্ষেত্রে কত হয়? 1400 হেক্টর পার কিউমিক। আর সুগার কেনের ক্ষেত্রে কত হয়? 800 হেক্টর পার কিউমিক। এতগুলো ডেটা কিন্তু তোমাকে জানতে হবে চাকরি পেতে গেলে। তাহলে এখানটা কি হবে? অপশন এ হয়ে যাবে। সবগুলো হালকা করে একটু একটু করে বলে দিলাম, ঠিক আছে? এগুলো নোটগুলো আগের দিনে নোট আপলোড করা রয়েছে, সেখান থেকে দেখে তোমরা প্রিপেয়ার করো। আচ্ছা, প্রত্যেকেই আজকে বলে দিচ্ছি, প্রত্যেকে ক্লাস দেখবে। ফার্স্ট ক্লাস নোটে লিখবে ক্লাস 1 ইরিগেশন ক্লাস দেখবে, যেভাবে নোট বানিয়ে করেছি পুরো নোট করে আমাকে কিন্তু গ্রুপে পাঠাও। প্রত্যেকে কিন্তু সিরিয়াস হয়ে গ্রুপে কিন্তু পাঠাও। 9 নম্বর বলো, 9 নম্বর, দ্য ফলোইং ফ্যাক্টর আফটার দ্য ডিউটি অফ ওয়াটার। বলো কি হবে? মেথড অফ ক্যালকুলেট, সিস্টেম ইরিগেশন, টাইপ অফ ক্রপ, অল অফ দ্য অ্যাবাভ, সবগুলোই হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে? এখানে কি কি ফ্যাক্টর রয়েছে? ফ্যাক্টর এফেক্টিং ডিউটির কিছু ফ্যাক্টর রয়েছে, এই ফ্যাক্টর গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে? এই ফ্যাক্টর গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এই এতগুলো কিন্তু ফ্যাক্টর রয়েছে। এক একটা ফ্যাক্টর পড়ো তো সুস্মিতা, পড়ো। এক একটা ফ্যাক্টর কি কি ফ্যাক্টর রয়েছে পড়ো। Factors affecting duty are: first, method and system of irrigation; second, mode of applying water to the crops; third, method of cultivation; fourth, time and frequency of tilling; five, type of crop; six, base period of crop; সেভেন্থ হচ্ছে ক্লাইমেট কন্ডিশন অফ এরিয়া; এইট হচ্ছে কোয়ালিটি অফ ওয়াটার; নাইন হচ্ছে ক্যানেল কন্ডিশন। মনে থাকবে কি কি ফ্যাক্টর? একবার এখানটায় পড়লে একবার হয়ে গেল, এবং বাড়িতে এরকম 10 বার পড়বে, সব ফ্যাক্টর গুলো মনে থেকে যাবে। তোমাকে পড়ানো মানে হচ্ছে একবার এখানে রিভিশন হয়ে গেল। ঠিক আছে? তাহলে অপশন কি হবে? ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, তোমার 4th সেম চলছে না? না স্যার, আমার এইথ সেম চলছে, এই জুনে আমার শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট। 10 নম্বর, ডিউটি অফ ক্যানেল ওয়াটার উইল বি লেস ইজ। ডিউটির ক্যানেল ওয়াটার, বলো কি হয়ে যাবে এটা? এটা এটা তো বলতে পারবে তো, এটা তোমাদেরকে বলতেই হবে। বলো। ওয়াটার কোর্সের ক্ষেত্রে কি বলেছিলাম? ওয়াটার কোর্সের ক্ষেত্রে ডিসচার্জ কি হয়? কম হয়। আর ডিসচার্জ কম হওয়া মানে কি হবে? ডিউটি বেশি হবে, তাই তো? তাহলে ডিউটি যদি বাড়ে তাহলে কি হয়ে যাচ্ছে? ডিউটি ইজ ইকুয়াল টু হেক্টর পার কিউমিক। ডিউটি বাড়া মানে কিউমিক কি হবে? কম হবে, তাই তো? তাহলে ওয়াটার কোর্সের ক্ষেত্রে ডিসচার্জ যদি কম হয়, ডিসচার্জ যদি কম হয়, তাহলে তোমার ডিউটি কি হয়ে যাবে? ডিউটি বাড়বে, তাই তো? ডিউটি বাড়বে, আর ডিউটি বাড়া মানে আমাদের কিউমিক কি হয়ে যাবে? কম হয়ে যাবে। তাহলে বলো কোনটা অ্যান্সার হবে? ওয়াটার সাপ্লাই তোমাদেরকে মোর হতে হবে, তাই তো? এরিয়া তো বাড়বে না, তাই না? কেন আমি বললাম কি ওয়াটার কোর্সের ক্ষেত্রে ডিসচার্জটা কি হবে? কম হবে, মানে লস হবে। লস হওয়া মানে কি? ডিউটি বাড়বে, আর ডিউটি বাড়া মানে কি হবে? কিউমিক কমবে। তোমাদেরকে এইভাবে কিন্তু গ্রাফ করে দেখিয়ে দিয়েছিল, এরকম গ্রাফ করে দেখিয়ে, এখান থেকে যতটা জল ছাড়ছি, এটা ফিল্ড রয়েছে, ফিল্ডে কিন্তু ততটা জল এসে পৌঁছাচ্ছে না, কেন? মাঝখানে লসেস হয়ে যাচ্ছে। ক্লাসটা একবার দেখে নেবে, তাহলে কি হয়ে যাবে? এখানটায় সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইটা থেকে তো তাই বুঝতে পারছি ওয়াটার সাপ্লাই রিকোয়ার্ড ইজ মোর, তাই না? তাই তো? এখানটা লেস বলে দিয়েছে, তাই না? বোঝা গেছে কি? বোঝা গেল কিনা বলো? বিমল সরকার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সোনাল প্রিয়,
তুমি তো আজকে নতুন, আগের ক্লাসগুলো দেখবে, এইসব জায়গাগুলো পুরো ডিটেলস এর সঙ্গে কিন্তু এক্সপ্লেন করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আমি আগের ভিডিওগুলো দেখে নেবো আজকে। হ্যাঁ, দিয়ে নোটস করে একদম পাঠাবে। 12 নম্বরটা বলো। ফর দ্য গ্রোথ অফ প্লেন, একটা প্লেন গ্রো হবে মানে গাছ কিভাবে গ্রোথ হবে। ইউজফুল সয়েল ময়েশ্চার ইজ রেন ওয়াটার, না গ্রাভিটি ওয়াটার, না ক্যাপিলারি ওয়াটার, না কেমিক্যাল ট্রিটেড ওয়াটার। বলো। বলতে পারবে না পারবে না? ক্যাপিলারি ওয়াটার ক্যাপিলারি, হ্যাঁ, কেন ক্যাপিলারি ওয়াটার মানে কি? মানে স্যার, কোনো একটা ট্রি যতটা পরিমাণ ওয়াটারকে ক্যাপিলারি অ্যাকশনে উপরের দিকে নিয়ে যাচ্ছে। দেখো সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে কি পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, তাই তো? আর এইটাতে জল অ্যাভেলেবেল থাকছিল, কিন্তু এই পার্মানেন্ট উইল্টিং পর্যন্ত আসতে পারছিল না। 70 থেকে 80% জল কি হয় এখানটায় থাকে। তাহলে এইটাকে আমরা ক্যাপিলারি ওয়াটার বলছিলাম, এবং নিচে গাছ এখান থেকে জল নিচে থেকে জল টানতে পারছে না, সেটাকে হাইড্রোস্কোপিক ওয়াটার বলছিলাম। তাহলে ক্যাপিলারি ওয়াটারে যেহেতু জল অ্যাভেলেবেল থাকছে, সেখান থেকে গাছ কি করছে, পান করে গ্রোথ হচ্ছে, তাহলে ক্যাপিলারি ওয়াটার। ঠিক আছে, তারপরে বলো 13 নম্বর। ইউজফুল সয়েল ময়েশ্চার ফর প্লেন অফ গ্রোথ। ইউজফুল সয়েল ময়েশ্চার মানে কি ক্যাপিলারি ওয়াটার। সেই একই প্রশ্নটাকে ঘুরিয়ে 12-13 কিন্তু একটাই প্রশ্ন, এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দুবার পরীক্ষায় এসছে এই প্রশ্নটা, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে বলো, রেন ওয়াটার, গ্রাভিটি ওয়াটার, ক্যাপিলারি ওয়াটার, কেমিক্যালি ট্রিটেড ওয়াটার, কোনটা হবে? ক্যাপিলারি ওয়াটার হবে, তাই তো? তাহলে সি হ্যাঁ হয়ে স্যার। যাবে কারেক্ট অ্যান্সার, তাই না? স্যার, ওটা কি বললেন পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট যেটা, ওটা একটু এক্সপ্লেন করে দিন। দেখো এই রয়েছে আমাদের পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, ঠিক আছে? উপরে এইটা রয়েছে আমাদের কি ফিল্ড ক্যাপাসিটি। আর এই যে এরিয়াটা, আচ্ছা। এটাতে জল অ্যাভেলেবেল থাকছে, ঠিক আছে? মানে হুম। এখান থেকে হুম। গাছ জলটা পান করে শোষণ করছে, কিন্তু আচ্ছা। এইখান থেকে নিচের দিকে কিন্তু আর শোষণ করতে পারছে না। কেন? এখানটা একটা লেয়ার রয়েছে যেটাকে আমরা পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট বলছি। এই লেয়ারের নিচে আচ্ছা। যেটা থাকবে সেটাকে বলা হয় হাইড্রোস্কোপ ওয়াটার। আগের দিন ক্লাসটা দেখবে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়, খুব ভালো করে বুঝিয়েছি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তাহলে বলো 14 নম্বর কি হয়ে যাবে? দ্য অ্যাভেলেবেল ময়েশ্চার অফ সয়েল ইজ ইকুয়াল টু, কোনটা হবে? The difference of the moisture content of the soil between field capacity and permanent wilting point, তাই তো? এর মাঝখানে যেটা থাকছে, তাই না? তাই তো, মাঝখানে তো থাকছে এইটাই, হাইড্রোস্কোপিক এবং ফিল্ডের মাঝখানে এটা থাকছে। তাহলে এই পোর্শনটা হয়ে যাচ্ছে কি অ্যাভেলেবেল থাকছে, মানে সেটাই হচ্ছে ক্যাপিলারি ওয়াটার, মানে সেখানটা জলটা অ্যাভেলেবেল থাকছে, ইকুয়াল ভাবে থাকছে। তাহলে বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 15 নম্বরটা বলো। দ্য ফিল্ড ক্যাপাসিটি অফ এ সয়েল ডিপেন্ডস আপন ফিল্ড, এটা কি বললাম ফিল্ড ক্যাপাসিটি, সেটা কার উপরে ডিপেন্ড করছে? ক্যাপিলারি, মানে এখানটা কি ছিল স্যার, বোথ এ ক্যাপিলারি। এন্ড বি। The capillary. একদম, বোধ বোথ এ হবে, এন্ড বি হবে না? বোথ হবে, হ্যাঁ। মানে সি হয়ে যাবে। সি। গ্রাফটা মনে রাখবে সুস্মিতা, গ্রাফটা মনে রাখবে। গ্রাফটা মনে রাখলেই এই ডায়াগ্রামটা থেকেই কিন্তু সব প্রশ্ন দেখো, এগুলো কিন্তু পরীক্ষায় এসছে আর এই ধরনেরই প্রশ্ন আসবে, বুঝলে? এগুলো কিন্তু সব জুনিয়র ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন, এগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসে, এরকমই আসবে। এই প্রশ্নগুলো কমন টুকলেও টুকে দিতে পারে, ঠিক আছে? দেখো তাই তো এখানটা বলে দিয়েছি, ফিল্ড ক্যাপাসিটি অফ সয়েল ডিপেন্ডস, কার কার উপরে ডিপেন্ড করছে? ক্যাপিলারি টেনশন অফ সয়েল, আর তোমার পোরোসিটি, আর রেট চেঞ্জ ওয়াটার ওভার দ্য টাইম, এই তিনটের উপরে ডিপেন্ড থাকছে। তিনটে পয়েন্টও এখানে দিয়ে দিতে পারতো, তিনটে পয়েন্ট দিলে কি হয়ে যেত, নান অফ দ্য অ্যাবাভ। কিন্তু দুটো পয়েন্ট দিয়ে দিয়েছে, তাই আমরা কি করব, সি করব, বোথ এ এন্ড বি। বোঝা গেছে? বলো বোঝা গেছে কিনা বলো। হ্যাঁ স্যার, বুঝে গেছে। চলো এরপরে নেক্সট স্লাইডে যাই। ষোলো নম্বর।
দেখো 16 নম্বর কি বলছে, দেখো 16 নম্বর কি বলছে, ফর স্ট্যান্ডিং ক্রপ ইন আন্ডুলেটিং স্যান্ডি ফিল্ড দ্য সুইটেবল মেথড অফ ইরিগেশন ইজ। তাকে আমরা কি বলবো? স্প্রিংকলার ইরিগেশন, ফ্রি ফ্লোডিং, চেক ফ্লোডিং, পুরো ফ্লোডিং, বলো কোনটা হবে? সবগুলো সম্পর্কে টেকনিক অফ ইরিগেশনের পুরো মেথড কিন্তু করিয়েছি। দেখো এক একটা করে বুঝিয়ে দিচ্ছি। ফ্রি ফ্লোডিং কাকে বলে? ফ্রি ফ্লোডিং মানে ধরো এই রয়েছে আমাদের মেন ডিচ, ঠিক আছে, এখান থেকে আমরা এইভাবে সাব ডিচ নিলাম, দিয়ে এখান থেকে আউটলেট থেকে জল ছেড়ে দিলাম, এখানটা কি হলো, জলটা কন্টিনিউ বইতে থাকলো। ঠিক আছে, ফ্রি বলতে মানে মুক্ত অবস্থায় থাকবে, যেই আউটলেট থেকে জলটা ছেড়ে দিলাম, জলটা মুক্ত অবস্থায় থাকবে, মানে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না, সেটাকে ফ্রি ফ্লোডিং বলবো। সেটা হচ্ছে কি রোলিং গ্রাউন্ড বা মাইল স্টিপ বা উইল্ড বা অর্ডিনারি ফ্লোডিং ও কিন্তু বলা হয়। রোলিং গ্রাউন্ড বা মাইল স্টিপের ক্ষেত্রে কিন্তু আমাদের ফ্রি ফ্লোডিং হয়। আর স্প্রিংকলার বলতে কি বোঝায়? স্প্রিংকলার কে বলতে পারবে? স্প্রিংকলার ইরিগেশন, স্প্রিংকলার বলতে কি ফোয়ারার মতন হবে, এরকম হ্যাঁ, থাকে, যেটা এরকম ফোয়ারার মতন হবে, যেটা চা বাগানের ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে কি হবে, স্টিপ সুলভ হতে হবে, বা হিলি এরিয়াতে কিন্তু এটা সুইটেবল হয়, এবং এতে কি হয়, ইরোশন কম হয়। ঠিক আছে, তারপর দেখো তাহলে স্প্রিংকলার হয়ে গেল, আচ্ছা এরপর হচ্ছে কি চেক মেথড। চেক হচ্ছে কি, চেক হচ্ছে যে ইরিগেশন গুলো সাধারণত আমরা দেখি, মানে এই রয়েছে মেন্টিজ, এই রয়েছে আমাদের ফিল্ড, মানে জমি রয়েছে, এর মধ্যে অনেকের জমি রয়েছে এইভাবে। ঠিক আছে, ধরো আমার জমি এইটুকু, ঠিক আছে, আমি কি করলাম, এইটুকু জমিতে কি করলাম, পার্টিকুলার এই যে হ্যাচ করলাম, সেই এরিয়াতে আমি জলটাকে আবদ্ধ করে রাখতে পারবো, সেটাকে কি বলবো, চেক ফ্লোডিং বা চেক মেথড। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পারমিয়েবল সয়েল যেখানে বেশি, সেক্ষেত্রে কিন্তু এই চেক ফ্লোডিংটা আমরা করতে পারবো। আর পুরো বলতে কি, ডাইরেক্টলি কি হবে, ক্রপের টাচে জলটা যাবে না। ঠিক আছে, মানে সেটা কিরকম, এইরকম সেকশন করে দেখেছিলাম, এতে কি হয়, 20 থেকে 50 জল ফিল আপ থাকবে, এইখানটা আমাদের এইভাবে গাছ থাকবে, মানে গাছের গোড়ায় ডাইরেক্টলি জলটা যাবে না, সেটাকে কি বলে, পুরো ফ্লোডিং। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে অ্যান্সার, স্প্রিংকলার হয়ে যাবে, তাই তো। আন্ডুলেটিং বলে দিয়েছে, তাই না, মানে কি হিল্লি, এরকম এরকম ভাবে থাকবে, তাই তো, তাহলে কি হয়ে যাবে, স্প্রিংকলার ইরিগেশন। বোঝা গেছে? বোঝা গেছে কিনা বলো? এখানে কিন্তু মেথড গুলো কিন্তু দিয়ে দিয়েছি, এগুলো একবার দেখে নেবে তোমরা, নোটস হিসেবে দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন কি বলছে, দা সিরিয়াল ক্রপ দা কমনলি অ্যাডপ্টেড মেথড। দেখো এই যে টার্মটা কিন্তু আগের দিন বলেছিলাম না, তাই এই প্রশ্নটা রয়েছে। ঠিক আছে, এই টার্মটাকে আমরা কি বলছি, চেক মেথড বলা হয়। ঠিক আছে, এই টার্মটা যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, চেক মেথড। ওকে, এটা ডেফিনেশনও দিয়ে দিয়েছি, একবার দেখে নেবে। এইটা হচ্ছে কোথায়, এই মেথডটা ভিজুয়ালি হয় তোমার পাঞ্জাব, তারপর হচ্ছে তোমার হরিয়ানা, এইসব জায়গায় কিন্তু এটা বেশি ইউজ হয়। চলো 18 নম্বর, 18 নম্বর কি বলছে, দ্য ক্রপ রিকোয়ার্ড ম্যাক্সিমাম ওয়াটারিং ডিউরিং, ম্যাক্সিমাম ওয়াটারিং হবে, তাহলে বলো কোথায় হবে ম্যাক্সিমাম ওয়াটারিং? একটু আগে তো করলাম, এই যে গ্রাফটা ছিল এরকম, এটা হচ্ছে ম্যাক্সিমাম, তাই তো। স্যার বিয়ে কি? বি হয়ে যাবে। ফার্স্ট ওয়াটারিং হোয়েন দ্য ক্রপ গ্রোথ ফিউ সেন্টিমিটার, কয়েক সেন্টিমিটার যখন হবে তখন আমরা ফার্স্ট ওয়াটারিংটা করছি, তাই না, হুম, মানে সেটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম ওয়াটারিং এই লেভেল পর্যন্ত যাবে, তার চেয়ে বেশি আর যাবে না। তাহলে কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। এখানটা সলিউশন দিয়ে দিয়েছি। চলো এরপর 19 নম্বর হচ্ছে কর ওয়াটারিং। একটু আগে বললাম কর ওয়াটারিং, কর ওয়াটারিংটাকে বলে দেখি একবার তোমরা, মনে আছে কিনা দেখি। 3টে পয়েন্ট কর মানে বলেছিলাম স্যার কর ফার্স্ট, ওয়াটারিং এর ক্ষেত্রে, ফার্স্ট ওয়াটারিং স্যার বলো। এটা হবে। প্রশ্ন এক্সপ্লেনটা করো, কর ওয়াটারিং কি জিনিস, কর ওয়াটারিং একটু আগে কর এক্সপ্লেন করেছি, ওয়াটারিং 3টে হচ্ছে পয়েন্ট। কোনো একটি গাছ কিছুটা সেন্টিমিটার গ্রো হবার পর যে আমরা ওয়াটারিংটা করছি। দেখো ফসল বপন করার পর প্রথম জল দেওয়াটাকে বলা হচ্ছে কর ওয়াটারিং, মানে দিস ইজ দ্য জমিতে ফার্স্ট ওয়াটারিং। হ্যাঁ বলো। বলছিলাম আমরা জমিতে ফসল বপন করার পর যে জলটা প্রথমে দিই সেটাই হচ্ছে কি কোর ওয়াটারিং। কর হ্যাঁ, ওয়াটারিং। মানে দিস ইজ ফার্স্ট ওয়াটারিং আফটার সোয়িং অফ ক্রপ। আবার কয়েক হুম, সেন্টিমিটার যখন হাইট হয়ে যাবে ক্রপ তখন,
আবার কি ম্যাক্সিমাম হুম। ওয়াটার রিকোয়ারমেন্ট এট দ্য টাইম ডিউরিং বেস পিরিয়ড, এই তিনটে পয়েন্ট যদি থাকে তাহলে সেটাকে আমরা রিকোয়ার ওয়াটারিং বলবো। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এইটা দেখো IHP এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে কি ইন্টারন্যাশনাল হাইড্রোলজি প্রোগ্রাম, মানে অপশন এ। ঠিক আছে, চলো লাস্ট প্রশ্ন আজকের 21 নম্বর প্রশ্ন কি বলছে, এ ক্যানেল হুইচ ক্যান ইরিগেট অনলি অন দ্য সাইড, অনলি ওয়ান সাইড ইজ নন এজ, তাকে কি বলবো? একটা সাইডে যদি থাকে তাহলে তাকে আমরা কি বলবো? কেউ বলতে পারবে? এটা করাইনি, তোমাদেরকে বলে দিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা। দেখো কি বলছে, এই যে এটা ক্যানেলের একটা পার্ট, আজকে ক্যানেলের থিওরিটা করিয়ে দিয়েছি, আর এইটা করিয়ে দিলে ক্যানেল থেকে মোটামুটি পুরোটাই কভার হয়ে যাবে। দেখো ক্যানেল কিন্তু তিন রকমের, একটা হচ্ছে কি সাইড স্লোপ ক্যানেল, এটা হচ্ছে কি 1 নম্বর হচ্ছে সাইড স্লোপ ক্যানেল, দ্বিতীয়ত হচ্ছে কি কন্ট্যুর ক্যানেল, তৃতীয়ত হয়ে যাচ্ছে আমাদের ওয়াটার শিট ক্যানেল। আচ্ছা যেটা ওয়াটার শিট ক্যানেল সেই ক্যানেলটাকে আমরা আর কি ক্যানেল বলি? রিচ ক্যানেল বলা হয়। এই টার্মটা কি শুনেছো, রিচ ক্যানেল? আগে শুনেছো রিচ ক্যানেল? যেটা রিচ ক্যানেল সেটাই হয়ে যাচ্ছে আমাদের ওয়াটার শিট ক্যানেল। তো ক্যানেলের তিনটে টাইপ হয়, কন্ট্যুর ক্যানেল, সাইড স্লোপ ক্যানেল আর ওয়াটার শিট ক্যানেল বা রিচ ক্যানেল। ঠিক আছে, তো এক একটা করে আমি বলছি। দেখো এই ধরে রয়েছে আমাদের রিভার, রিভারটা এইভাবে বলছি। ঠিক আছে, রিভার থেকে আমি কি করলাম না কন্ট্যুর রয়েছে এখানটা, এইভাবে ধরো আমাদের রয়েছে কন্ট্যুর, দুদিকে রিভারের দুদিকে এইভাবে কন্ট্যুর রয়েছে। ঠিক আছে, এই কন্ট্যুর থেকে এখানে আমি কি করলাম না একটা ক্যানেল তৈরি করলাম, দিয়ে ক্যানেলটা তৈরি করে আমি এর এইভাবে তোমার কি করলাম না অ্যাপ্রক্স একটা 90 কন্ট্যুরের সাথে অ্যাপ্রক্স একটা 90 ডিগ্রিতে আমি টানলাম, মানে দেখো এইটা রয়েছে কি কন্ট্যুর আর এইটা রয়েছে আমাদের কি ইয়ে, তাহলে এইটা হয়ে যাচ্ছে কি অ্যাপ্রক্স একটা হচ্ছে কি 90 ডিগ্রি, অ্যাপ্রক্স কত 90 ডিগ্রি। ঠিক আছে, তো এইটা যদি হয় অ্যাপ্রক্স যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? সাইড স্লোপ ক্যানেল। তাহলে সাইড স্লোপ ক্যানেল কি জিনিসটা বোঝা গেছে? কন্ট্যুর গুলোর সঙ্গে অ্যাপ্রক্সিমেট যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয় ক্যানেলটা, তাহলে সেই ক্যানেল গুলোকে আমরা কি বলবো? সাইড স্লোপ ক্যানেল। বোঝা গেছে কিনা বলো? তাড়াতাড়ি রিপ্লাই করো, তাহলে আমি এগোবো সামনের দিকে। এইগুলো রয়েছে কন্ট্যুর, এইগুলো রয়েছে কন্ট্যুর, এটা রয়েছে ক্যানেল। তো কন্ট্যুরের সঙ্গে এই যে কন্ট্যুরের সঙ্গে যদি ক্যানেলটা অ্যাপ্রক্স 90 ডিগ্রিতে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো সাইড স্লোপ ক্যানেল। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর যদি প্যারালাল ভাবে যদি থাকে, ধরো এইটা রয়েছে ক্যানেল, এখান থেকে এইভাবে প্যারালাল ভাবে থাকলো, এটা কি কন্ট্যুর, এটা হচ্ছে কন্ট্যুর, আর এটা হয়ে যাচ্ছে কি প্যারালাল। কন্ট্যুর গুলোর সঙ্গে যদি এইভাবে যদি প্যারালাল ভাবে যদি ক্যানেল গুলো থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? কন্ট্যুর ক্যানেল। কন্ট্যুর ক্যানেল কি এটা বোঝা গেল? প্যারালাল ভাবে যদি থাকে তাহলে কন্ট্যুর ক্যানেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি সাইড স্লোপ ক্যানেল, তাই তো? আর একটা রয়েছে কি না দুই দিকে, আমাদের রিচ ক্যানেল মানে সর্বপ্রথম আমাদেরকে উঁচু জায়গাটা দেখতে হবে, যে ধরো একটা পাহাড় রয়েছে, এই ধরো একটা পাহাড়, এর উঁচু জায়গা আমরা করলাম এইটা, এর দুই দিকে আমরা যদি ইরিগেট যদি করতে পারি তাহলে সেটাকে আমরা কি বলবো? মানে দুই দিকে ক্যানেল করে জলটা নিয়ে যাব, দুই দিকে কিন্তু আমরা চাষ করতে পারবো। ধরো এইটা রিভার রয়েছে, ঠিক আছে, এটা উঁচু পয়েন্ট আমরা নির্ধারিত করলাম, সার্ভে করে দেখলাম যে এটা উঁচু পয়েন্ট, তো এই উঁচু পয়েন্টের দুই দিকে আমরা ক্যানেল করব, দিলে কি হবে এদিকে যে জমিগুলো রয়েছে সেগুলোও কিন্তু জমিতে জল দিতে পারবো, এবং এদিকে যেটা রয়েছে সেগুলোকেও কিন্তু আমি জল দিতে পারবো। এটাকে বলা হয় রিচ ক্যানেল। রিভার থাকবে মাঝখানে, ক্যাচমেন্টের মাঝখানে থাকবে রিভার, মানে একটা ক্যানেল তৈরি করে দুই দিকে যদি আমরা জল দেব, সর্বপ্রথম ক্যাচমেন্ট এরিয়ার সবচেয়ে উঁচু জায়গাটাকে আমরা সার্ভে করে নিতে হবে, এবং ওই উঁচু জায়গায় তাকে কি বলা হবে? ওয়াটার শিট ক্যানেল বা রিচ ক্যানেল। এই যে উঁচু জায়গাটাকে কি বলবে? ওয়াটার শিট ক্যানেল বা রিচ ক্যানেল, এবং তার দুদিকে কিন্তু আমরা একটা রিভারের থেকে দুদিকে আমরা ক্যানেল করে জলটা দিতে পারবো, সেটাকেই আমরা কি বলছি? ওয়াটার শিট ক্যানেল বা রিচ ক্যানেল। বোঝা গেল? বোঝা গেছে কিনা বলো? স্যার আরেকবার বলে দিন।
একটা ক্যাচমেন্ট রয়েছে, এই ধরো ক্যাচমেন্ট, এই ক্যাচমেন্টে আমরা সর্বপ্রথম সার্ভে করব, সার্ভে করবে তার উঁচু জায়গাটা নির্ধারিত করব। তো এই যে হাইলাইটটা যেটা করলাম, এইটা রয়েছে ধরো আমি উঁচু জায়গাটা পেয়ে গেলাম। এই উঁচু জায়গাটাকে আমরা কি বলবো, ওয়াটারশেড ক্যানেল বা রিচ ক্যানেল। এই উঁচু জায়গাটা নির্ধারিত করে আমরা যদি দুই দিকে যদি সার্ভে মানে ক্যানেল যদি করি, তাহলে ডেফিনেটলি উঁচু থেকে নিচুতে জলটা সাপ্লাই হতে পারবে। আর উঁচু জায়গা থেকে আমরা যদি দুদিকে যদি দিতে পারি, তাহলে এই যে রিভারটা থাকলো বা উঁচু জায়গা, এই উঁচু জায়গার এই পাশে যত জমি রয়েছে সেগুলো আমরা জল দিতে পারবো, এবং এ সাইডে কিন্তু এ সাইডেও কিন্তু জল কিন্তু আমরা দিতে পারবো। মানে দুই দিকে কিন্তু আমরা জলটা সাপ্লাই করতে পারছি একটা নদী থেকে। সেটাকেই আমরা বলবো ওয়াটারশেড ক্যানেল বা রিচ ক্যানেল। বোঝা গেল? হ্যাঁ স্যার। শুভজিৎ, বুঝতে পেরেছো? তোমার আওয়াজ আসছে না, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সোনাল প্রিয়, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বিমল, সুস্মিতা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। তো আজকের এইটুকুই, এখানটায় শেষ করবো। এই নোটটাও কিন্তু আপলোড করে দিচ্ছি, আর রেকর্ডিং তো হয়েছে, ঠিক আছে? তো পুরোনো ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও, হ্যাঁ? দিয়ে নোট করে গ্রুপে পাঠাও, ওকে? হ্যাঁ স্যার। তো হ্যাঁ, নেক্সট ক্লাসটা দেখে চেষ্টা করছি স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা নিয়ে আসার, কেন স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের এনএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। এবং মাঝে মাঝে তোমাদের ইংলিশ এবং জিকেটাও কিন্তু ধরাবো, ঠিক আছে? এনএস এর জন্য একদম পুরো তৈরি করে দেবো, চাপ নেওয়ার দরকার নেই। তোমরা তো দুটো সাবজেক্ট তো এগিয়ে রয়েছো, ইরিগেশন ধরো এই মাসে শেষ হয়ে যাবে। আমি কি বলছি হ্যালো হ্যাঁ বলো। সুমন্ত, হ্যাঁ বলো। বলছি এর কি ইংলিশে বলতে কি ওই অ্যাডজেক্টিভ নাউন ভয়েস আর ন্যারেশন এগুলোর মধ্যে আসবে তো? হ্যাঁ, ওগুলো থেকে আসবে। কিছু কিছু ইয়ে রয়েছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গা, সেগুলো করিয়ে দেবো। এবং জিকে থেকে যে ধরনের টাইপের রুরাল প্রশ্নগুলো, ডেভেলপমেন্টের উপরে জিকে তো? হ্যাঁ আমি করিয়ে দেবো, চাপ নেওয়ার দরকার নেই তোমাদেরকে। আর হ্যাঁ, আর একটা কথা, আরসিসি, ঠিক আছে? আরসিসি দেখবে গুপ্তা গুপ্তা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ফুল সিরিজ রয়েছে, ঠিক আছে? তো সেখান থেকে তোমরা আরসিসিটা দেখে নাও। আর এখান থেকে যে থিওরি ক্লাসটা রয়েছে কিছু কিছু, যেমন ধরো তোমার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেসব জায়গাগুলো রয়েছে, দু তিনটে ক্লাস লাগবে, সেগুলো কিন্তু আমি করিয়ে দেবো। তাহলে কি হয়ে যাবে, আর তোমার আরসিসিটা কিন্তু কমপ্লিট। তোমরা অ্যাডভান্টেজে থাকার জন্য বলছি। আর হাতে সময় পেলে তো গুপ্তাটাও করাবো, ঠিক আছে? গুপ্তা যেভাবে সলিউশন করে ইউটিউবে দিয়েছি ফুল সিরিজ গুপ্তার, সেটাও আরসিসিটা ইউটিউব থেকে দেখে নাও। আর কিছু থিওরি মানে যে প্রি স্ট্রেস কংক্রিট, ওইগুলো আমি কয়েকটা ক্লাস লাইভ করে দেবো, তাহলে আরসিসিটা কিন্তু তোমাদের প্রিপারেশন হয়ে যাচ্ছে। হাইওয়ে, ঠিক আছে? হাইওয়ে, হাইওয়ে কিন্তু ফুল আমার গুপ্তার সিরিজটা কিন্তু ইউটিউবে রয়েছে, সেটা কিন্তু সেখান থেকে দেখে নাও। আর এখান থেকে হাইওয়ে ডিজাইন, যেটা এনএসএ আসে না, তবুও কিন্তু অ্যাডভান্টেজ থাকার জন্য তোমাদের হাইওয়ে ডিজাইন, যেটা হাইওয়ে ডিজাইন, সেটা দুটো ক্লাস লাগবে, সেটা আমি তোমাদেরকে লাইভ করে দেবো। তাহলে আরসিসি আর হাইওয়ে দুটো কিন্তু মোস্টলি তোমাদের কমপ্লিট। এদিকে তোমাদের ইরিগেশন, ঠিক আছে? ইরিগেশন বেশি নেব না, তোমাদের হাইড্রোলজির দুটো থেকে তিনটে নেব, আর কিছু এমসিকিউ করাবো। আর টিউবওয়েল থেকে ইম্পর্টেন্ট গুলো করিয়ে দেবো। তাহলে কিন্তু আজকে ক্যানেল হয়ে গেল, আর বেশি কিন্তু নেই, দুটো থেকে তিনটের মধ্যে কিন্তু ইরিগেশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমাদের তিনটে সাবজেক্ট মোস্ট প্রবাবলি কিন্তু কমপ্লিট তোমরা থাকছো, ঠিক আছে? এরপরে যেটা রয়েছে তোমার বিএমসি, ঠিক আছে? বিএমসি টোটাল 5টা ক্লাসের মধ্যে তোমাদের কভার করে দেবো, 5টা ক্লাসে লাগবে, ঠিক আছে? আর আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল চলছে, যে 8টা সাবজেক্ট তোমাদের বলেছি ওটা কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট আমি করিয়ে দেবো, কিন্তু তোমাদেরকে কষ্ট করতে হবে। যেমন আরসিসি করিয়ে দিয়েছি, 4টে থেকে 5টা এক্সট্রা ক্লাস নেব, আরসিসি ফুল কমপ্লিট। হাইওয়ে দুটো, বেশি না, দুটো ক্লাস নেব, তাতে কমপ্লিট, ঠিক আছে? ইরিগেশন একটু সময় লাগবে, বিএমসি 5টা ক্লাসের মধ্যে করে দেবো,
ঠিক আছে, আর কংক্রিট টেকনোলজিটা কিছুটা পার্ট করাতে হবে, আর সার্ভেটা করিয়ে দেবো। তাহলে মোটামুটি তোমাদের একটা প্রিপেয়ার হয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু কন্টেন্ট আমি তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, কিন্তু তোমাদেরকে দেখতে হবে। সার্ভের 4টে না 5টা ক্লাস কিন্তু অলরেডি ফুল। পিএসসির সময় যে আমার ব্যাচটা ছিল ওই ব্যাচের রেকর্ডিং কিন্তু ওখানটায় দেওয়া রয়েছে ইউটিউবে, সেটা তুমি অ্যাডভান্টেজ হিসেবে থাকতে পারো। দেখো সময় যদি বেশি থাকে তাহলে সব প্রথম থেকে করাবো, যদি সময় যদি কম থাকে তাহলে যেমন সার্ভের 5টা ক্লাস ইউটিউবে রয়েছে, ওই 5টা ক্লাস করাবো না, প্লেন টেবিল সার্ভে থেকে বাকিগুলো করিয়ে দেবো। 4টে রয়েছে ক্লাস, 4টে করিয়ে দিলে কিন্তু সার্ভে কমপ্লিট। তারপরে গুপ্তা আর কিছু এদিক সেদিক যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো এসছে সেগুলো করিয়ে দেবো। বোঝা গেছে কি? মোস্টলি দেখো 1টা 2টো 3টে সার্ভে 4টে ক্লাসের কিন্তু পুরো কমপ্লিট এক্সাম প্রিভিউতে যেগুলো থেকে প্রশ্ন আসে সব কিন্তু ইউটিউব চ্যানেলে রয়েছে। ইরিগেশনটা বেশি আর সময় লাগবে না, তাহলে ইরিগেশনটাও কমপ্লিট। ঠিক আছে, 5-6টা সাবজেক্ট কিন্তু এই 1-2 মাসের মধ্যে কিন্তু কভার হয়ে যাচ্ছে তোমাদের। ওই জন্য আমি ইংলিশটা আর জিকেটাকে একটু জোর দেবো, আর স্ট্রেংথ অফ মেটেরিয়ালটাকে একটু জোর দেবো। আর স্টিল থেকে বেশি প্রশ্ন আসবে না, রিজিড বডি কিছু রয়েছে, 1-2টো ক্লাস লাগবে, মোটামুটি একটা তোমাদেরকে থিওরি করিয়ে দেবো। ঠিক আছে, তোমাদেরকে খাটতে হবে, তোমাদের হাতে কিন্তু সবকিছু রয়েছে। তোমরা দেখে নাও, ইউটিউবে কিন্তু আমি ওই ক্লাসগুলো প্রিমিয়াম করে দেবো, তোমরা দেখে নাও, দেখার পরে তোমরা বলো, তারপরে কিন্তু আমি ওটা প্রিমিয়াম অ্যাক্টিভেট করবো। ঠিক আছে, বোঝা গেছে? সুস্মিতা বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। বাকিরা? ঠিক আছে, চলো তাহলে এইখানটায় আজকে শেষ করছি। হ্যাঁ, নেক্সট ক্লাস আবার দেখা হবে। স্ট্রেংথ অফ মেটেরিয়াল বা ইরিগেশন কোনটা করবো তোমাদেরকে জানিয়ে দেবো আগে থেকে। হ্যাঁ, চলো আজকে এখানটা শেষ করছি।